ছাদে গিয়ে দাঁড়াতে ফোনে একটা মেসেজ আসলো। আর মেসেজ অন করে দেখি এই মাসের বেতন আসলো। এই মাসের বেতন দেখে আমি একটু মুচকে হাসি দিলাম। তাহলে এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। এখন যদি আমার বাবা মা আমার কাছে থাকতো তাহলে কতটা না খুশি হতেন ওনারা। কিন্তু আজকে সাধারণ একটা মিথ্যা অপবাদে আমাকে আমার গ্রাম ছাড়তে হয়েছে। কি রে লাদেন, তুই এখানে একা একা কি করিস? রাধিকার কথা শুনে আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। রাধিকা আবার বলল, কি রে, আমি কি বললাম? আজকে তো বেতন পেলি, কি খাওয়াবি? বেতন পেলেই কি মানুষ খুশি হয় বলো? আমার কপাল খারাপ, আজকে আমার বাবা মা আমার কাছে নেই। ও, এই জন্য মন খারাপ? মন খারাপ করিস না, তুই তোর আম্মুর সাথে কথা বল। রাধিকা, আমার সাথে এক জায়গায় যাবি? আমি আমার প্রথম বেতন আমার বাবা মায়ের হাতে তুলে দিতে চাই। তাহলে এখন কি তুই তোর বাড়িতে যাবি? না, বাড়িতে তো আর যেতে পারবো না। ওখানে গেলে বাবা মা অপমানিত হবেন, এজন্য যাব না। তবে আপুর কাছে যাব। এখন যাবি কি? চল না, আজকে তো আর কোনো কাজ নেই। ঠিক আছে, যাব। তাহলে আমি রেডি হয়ে আসি, কি বলিস? আচ্ছা যা, তাড়াতাড়ি করিস কিন্তু। ওকে। রাধিকার পেছনে আমি বের হয়ে গেলাম। কতদিন পর আপুকে দেখব, মনের ভেতর আলাদা একটা আনন্দ কাজ করছে। বাসা থেকে বের হয়ে রাধিকাকে নিয়ে কিছুক্ষণের ভেতরে রওনা দিলাম। 1 ঘন্টা জার্নি করার পর আপুর মেসেজ সামনে চলে গেলাম। মেসেজ সামনে গিয়ে দারোয়ানকে আপুর নাম বললাম। ওনাকে একটু বলবেন যে তার ভাই এসেছে, আর আমার নাম বলবেন লাদেন। দারোয়ান আচ্ছা বলে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর দারোয়ান সাথে আপু বের হয়ে এলো। আপু আমাকে দেখে জোরে ধরে কান্না করে দিল আর বলতে শুরু করলো, ভাই তুই এতদিন কোথায় ছিলি জানিস? তোরে আমরা কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আম্মু তোর জন্য প্রতিদিন কান্না করে, কেন আমাদের রেখে তুই দূরে গেলি? ওরা বলেছে দেখে তুই চলে যাবি, আর আমার সাথে অন্তত যোগাযোগ করতি। আমি তো আর কোনো অপরাধ করিনি, তুই ছাড়া আমার কে আছে বল? আমি কাকে ভাই বলে ডাকবো? কেন এমন করিস? তুই বুঝিস না কেন? আপু চোখের পানি মুছেই বললাম, কান্না করিস না, চল আমার সাথে। আপুকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলাম। আমি দোকান থেকে কিছু বাদাম এনে আপুকে আর রাধিকাকে দিলাম। বাদাম খেতে খেতে আপু বলল, তাহলে এই মেয়েকে ভাই? রাধিকার দিকে তাকিয়ে বললাম, ওর কারণে আজকে তোর ভাই কিছু একটু করতে পেরেছে। আমি এখন চাকরি করি, আর এনে আমার প্রথম মাসের বেতন তুই আম্মুর হাতে দিয়ে দিস। আপু আমার কপালে চুমু দিয়ে বলল, সত্যি তুই চাকরি করিস? হ্যাঁ রে, কেন তোর বিশ্বাস হয় না? আপু রাধিকাকে ধন্যবাদ দিয়ে বলল, আমাদের বাসায় যাবে এক সময় আমার ভাইকে নিয়ে, তোমার দাওয়াত রইল। আপু এবার আমাকে বলল, চল না লাদেন, গ্রাম থেকে বেরিয়ে আসি। সময় নেই আপু হাতে, নতুন চাকরি হয়েছে। এর মাঝে আবার শুনছি অফিসে নাকি নতুন বস আসবে। বাবা আর ভাই এখন এতই বিজি হয়ে গেছে। সবসময় কি মানুষ এক অবস্থায় থাকে বল? বাড়ি ছাড়া হয়ে ভালো হয়েছে, নিজের পায়ে তো অন্তত দাঁড়াতে পারছি। আজকে আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। যখন হাতে টাকা থাকবে না তখন তো আমি আমার ভাইয়ের কাছে চাইতে পারবো। এর থেকে খুশি খবর আর কি হতে পারে? তুই আমার একমাত্র বোন, তোর কিছু লাগবে আমি দেব না, তা কি করে হয়? আর আপু, বাবা মা কেমন আছে? তারা মোটামুটি ভালোই আছে, তবে আম্মু মাঝে মাঝে তোর জন্য কান্না করে। খুব তাড়াতাড়ি ফিরে যাবো আপু, চিন্তা করিস না। বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখেছে। তুই কি কাউকে পছন্দ করিস? আপু মাথা নিচু করে বলল, আছে একজন, কিন্তু আমি কি বলবো বল? বাবার মুখের উপর কথা বলতে পারবো না। তুই সরাসরি বলবি আমি কাউকে পছন্দ করি। যদি বাবা না মানে তো পালিয়ে চলে যাবি। তুই তো নিজের চোখে দেখছিস বাবার কারণে আমার কি অবস্থা হয়েছে। ভাই আমার তো ভয় করে। তুই আমার কাছে আসবি, তাহলেই হবে, বাকিটা আমি দেখে নেব। আপুর সাথে অনেকক্ষণ কথা বলার পরে শেষে বললাম, আপু আমাকে এখন যেতে হবে, এমনি অনেক সময় চলে গেছে। তোর বাসার ঠিকানা দিয়ে যা, মাঝে মাঝে যাবো নি। আমি তোরে কল দেব, কিন্তু বাসার ঠিকানা দিতে পারবো না। কিছু মনে করিস না লক্ষ্মী বোন আমার। আমি গেলাম। আপুকে বিদায় দিয়ে রাধিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় রাধিকা বলল, লাদেন, এখন মার্কেটে যেতে হবে। যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। কি হয়েছে আবার? ম্যানেজার আঙ্কেল অফিসের সবাইকে বলেছে আগামীকাল সকালে নতুন বস আসবে, আর সবাই যেন সেজেগুজে যায়, সবার হাতে যেন ফুল থাকে, এটাই বলল। আমি যেতে পারবো না, তুই যা, আমার হাতে তো টাকা নেই। টাকা নাই তো কি হয়েছে, আমি দিব, চল। তোর টাকা আমি কেন নেব? পরে দিয়ে দিবি, সমস্যা নাই, এখন চল। রাধিকা আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেল। আমি বুঝি তো ও কেন আমাকে মার্কেটে নিয়ে যাচ্ছে। ও জিনিসপত্র সব আমাকে নিয়ে আসতে হবে। মেয়ে মানুষ মার্কেটে গেলে যা সারাদিন লাগে, এজন্য আমি ওর সাথে যেতেই চাই না। আমি চুলদারি কেটে রাধিকার পেছন পেছন ঘুরছি।
আরও মার্কেট করছে। কেনাকাটা করতে করতে 10টা বেজে গেল। সব শেষে বাসায় ফিরে গেলাম। বাসায় যেতে আন্টি বলল, এত দেরি লাগে আসতে? রাধিকা কিছু বলার আগে আমি বলে দিলাম, এটা আপনার মেয়েকে বলেন, এত কাপড় চোপড় কেনা লাগে? ও তো মার্কেট করেনি, বরং আমার 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, এখন এসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বলে আমি রুমে চলে গেলাম। রাধিকা আমার জন্য কী কী কিনেছে কি জানি, আমি কোনো কিছু পছন্দ করিনি। ভালো হয়েছে, পরের উপর মার্কেট করে নিলাম। রাধিকাকে টাকা দেব কে বলেছে? 1 টাকাও দেব না ওকে। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসলাম। টেবিলে বসতে রাধিকা বলল, আগামীকাল তোর যেন নায়ক দেখা যায়। আর এমনিতেই তোর চেহারা অনেক সুন্দর। থাক বোন, তোর আর পাম দিতে হবে না, কালো মানুষ আর বলিস সুন্দর। পাশ থেকে আন্টি বলল, তুমি যদি কালো হতে তাহলে তো ভালোই হতো, বলতে পারতাম আমাদের বাসায় একটা ব্ল্যাক ডায়মন্ড আছে, মানে কালো ছেলে। আমি মনের দুঃখে বললাম, শেষ পর্যন্ত আপনি আমাকে নিয়ে মজা করলেন আন্টি, খুব কষ্ট পেলাম। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আরে বাবা, আগে খেয়ে নাও, পরে কথা হবে। আন্টি একটা কথা বলবো? বলো বাবা। রাধিকাকে বিয়ে দেন না কেন? আমার কথা শুনে রাধিকা বলল, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই আগে তোর চিন্তা কর। ভালোর জন্যই তো বলছি। রাধিকা আবার মুখ বাঁকিয়ে বলল, তুই যে আমার কেমন ভালো চাস আমি তো ভালো করেই জানি। হয়েছে, এখন এত কথা নাই, খেয়ে দে সবাই ঘুমাতে যাও। আন্টির কথা মতো খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাধিকা আমার পাশে শুয়ে আছে। এটা দেখে আমি ঘুম থেকে এক লাফ দিয়ে উঠে পড়লাম। রাধিকা আমার কাহিনী দেখে বিছানায় বসে বলল, কিরে, তুই এভাবে লাফ দিয়ে উঠলি কেন? তার আগে বল, তুই এখানে কি করিস? কি করে মানে? তোরে ডাক দিতে আসছিলাম আর এসে দেখি তুই ঘুমে মগ্ন হয়ে আসত, এই জন্যই ডাক দিলাম। তোর পাশেই আমিও শুয়ে গেলাম। আমি গামছাতে শরীর ঢেকে বললাম, তুই মেয়েটা ভালো না। আমার ইজ্জতের উপর যে কোনো দিন তুই হাত দেস, তোর এতে বিশ্বাস নাই। আমি অবল একটা ছেলে জানিস। আজকে যদি তুই আমার সাথে কিছু... ওরে হালার পুত, চুপ থাক বলছি। সকালে উঠে কি তোর মাথা গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলিস? হ্যাঁ, ভালো কথা বললে এগুলো উল্টাপাল্টা হয়ে গেল। হয়েছে ভাই তোর, আর কিছু বলতে হবে না। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হ, আমাদের আজকে আগে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই রুম থেকে বের হ, আমি রেডি হচ্ছি। রাধিকা মুখ বাঁকিয়ে বলল, আমার ঠেকা পড়ছে তোর রুমে থাকার জন্য। কথা বলে রাধিকা চলে গেল। আমি ফ্রেশ হয়ে রাধিকার দেওয়া কাপড় পরে বের হয়ে গেলাম। আজকে সত্যি নিজেকেই চিনতে পারছি না, কেমন যেন হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে। নিচে যেতে রাধিকা বুকে হাত দিয়ে বলল, বন্ধু, আমি তোরে দেখেই তো ক্রাশ খেয়েছি। কতটা যে সুন্দর লাগছে তোরে বলার বাহিরে। হয়েছে, তোর আর পাম দিতে হবে না, আমি সব কিছু বুঝি। তবে এই নীল শাড়িতে তোরেও সুন্দর লাগছে। জানিস আমার নীল কালার খুব পছন্দ, মানে এটা আমার একটা ফেভারিট কালার। হয়েছে, এখন তাড়াতাড়ি নাস্তা করে অফিসে যান সবাই, নইলে কিন্তু দেরি হয়ে যাবে। আন্টির কথা শুনে বললাম, তাই তো, আজকে তো আবার নতুন বস আসবে। নাস্তা করে রাধিকাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা থেকে ফুল কিনে নিলাম, নতুন বসকে তো বরণ করতে হবে। অফিসের ভেতরে যেতেই আবির আমাকে দূর থেকে দেখিয়ে বলল, যেভাবে অফিসে এন্ট্রি করলে মনে হচ্ছে যেন তুই এই অফিসের নতুন বস। বস হতে পারিনি, তাতে আমার কোনো আফসোস নেই। নতুন স্টাফদের তো বস হতে পারছি, এটাই অনেক। আমার কথা শুনে আবির আর কোনো কথা বলেনি। আমি গিয়ে ভাবির পাশে দাঁড়ালাম, আর রাধিকা ম্যানেজারের পাশে। ভাবির পাশে দাঁড়াতে ভাবি বলল, ইস, আমি যদি বিয়ের আগে তোমাকে এভাবে দেখতে পেতাম তাহলে তোমাকে বিয়ে করে নিতাম। তাই নাকি ভাবি? সময় তো আছেই, চলেন বিয়ে করে নিই। বিয়ে করার এতই শখ লাদেন সাহেব আপনার? বিয়ে কে করতে চায় না বলেন? তাহলে একটা বিয়ে করে নিন। এখন বিয়ে করব না, বয়স হয়নি। এখন তো আপনি আছেন না, আপনাকে দেখে দিন কাটিয়ে দেব। আমার কথা শুনে ভাবে হাসি দিয়ে বলল, খুব ইচ্ছে না ভাবিকে পটিয়ে প্রেম করা? যে আমি কিছু বলবো তখন ম্যানেজার বলল, সবাই এখন কথা বলা বন্ধ করো, আমাদের নতুন বস অফিসের কাছাকাছি চলে আসছে, সবাই সম্মানের সাথে কথা বলবে, ঠিক আছে? ম্যানেজারের কথা শুনে আমরা সবাই চুপ হয়ে গেলাম। 5 মিনিট দাঁড়ানোর পর আমাদের নতুন বস ভেতরে ঢুকলো। কিন্তু নতুন বসকে দেখে তো আমার চোখ কপাল উঠে গেল। আমি কি দেখছি? না না, এটা কখনো হতেই পারে না। এটা তো আমার ধারণার বাইরে। আমি ভাবছিলাম কি আর হলো কি, নাকি এটা আমার স্বপ্ন? নিজের হাতে নিজেই চিমটি কাটলাম, কিন্তু এটা আমার স্বপ্ন না, এটা পুরোটাই বাস্তব। কিন্তু আমার এক্স বউ এখানে কি করে? ও লন্ডন থেকে এলো কোন দিন? এটা আমার সেই লন্ডনী বউ, যাকে বিয়ে করার পর এই মেয়ে লন্ডন থেকে দ্বিতীয় দিন এসে আমাকে ডিভোর্স দিয়েছিল।
আর আমার কাছ থেকে ডিভোর্স পেপারের সাইন নিয়ে রাখছে, যাতে 6 মাস পর আমার আর সাইন না লাগে, আর এর সাথে যেন আমার ডিভোর্স হয়ে যায়। এক এক করে সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ধীরে ধীরে উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমার হার্টবিট বাড়তে লাগলো। আমি কখনো ভাবিনি এখানে আমার এক্স বউ আমার বস হবে। মনের ভেতর যেন আলাদা একটা ভয় কাজ করছে। ভাবির কাছ থেকে ফুল নিয়ে যে আমার দিকে তাকালো, তখন তিনি দাঁড়িয়ে পড়ল। আমি ফুলটা এগিয়ে দিলাম, কিন্তু তিনি নিলেন না। উনি চশমা খুলে আমার দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? জি ম্যাডাম, আমার নাম লাদেন। অফিসে কাজ করো কতদিন ধরে? ম্যামের কথা শুনে ম্যানেজার এসে বলল, ম্যাডাম, ও নতুন স্টাফদের লিডার, আর 1 মাস হলো এখানে কাজ করে। ম্যাডাম ম্যানেজারকে বলল। তোমাকে বলছি আমি কিছু বলতে। ম্যামের কথা শুনে ম্যানেজার দূরে চলে গেল। আমি ফুলটা আবার এগিয়ে দিয়ে বললাম, ম্যাডাম ফুলটা। ম্যাডাম উল্টো আমাকে ধমক দিয়ে বলল, তোরে বলছি আমাকে ফুল দিতে। সরি ম্যাম বলে আমি দাঁড়িয়ে রইলাম। সবার নজর এখন আমার আর ম্যাডামের ওপর। ম্যাডাম যে আমার সাথে এমন ব্যবহার করবে এটা হয়তো কেউ ভাবতেই পারিনি। ম্যাডাম পিয়নকে ডেকে বলল একটা টিস্যু পেপার নিয়ে আসতে। পিয়ন ম্যাডামের কথা মতো টিস্যু পেপার নিয়ে আসলো। ম্যাডাম টিস্যু পেপার হাতে নিয়ে নিচে ফেলে আমাকে বলল, আমার জুতার উপর অনেক ময়লা হয়ে গেছে, নে এগুলো পরিষ্কার করে দে। ম্যাডামের কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই এখন দেখতে চাইছে আমি কি করি, কিন্তু ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবে কারো আইডিয়া ছিল না। পরিস্থিতি সামাল দিতে রাধিকা এসে বলল, ম্যাডামও আমাদের অফিসে ভালো একটা পদে চাকরি করে, ওর সব কিছু ভালো, আর ও এখন এসব করবে কেন? এসব করার জন্য তো পিয়ন আছে। ম্যাডাম রাধিকার দিকে তাকিয়ে বলল, তোমার বাবাকে আমি খুব ভালো করেই চিনি, আর তিনি কখনো আমার মুখের উপর কথা বলবে না। এই জন্য আমি তোমার সাথেও কিছু করতে চাই না। চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে এই একজনের জন্য সবার 12টা বাজবে। ম্যাডামের কথা শুনে রাধিকাও চুপ হয়ে দাঁড়িয়ে গেল। ম্যাডাম এবার আমাকে ধমক দিয়ে বলল, তোরে আমি কি করতে বলছি তোর কানে চাই নাই? নিজের সম্মান বাঁচাতে আস্তে করে বললাম, বিশ্বাস করেন আগে আমি এসব ইচ্ছে করে করিনি। বাবা জোরাজুরিতে এসব করতে বাধ্য হয়েছি। এই অফিসে আমার একটা সম্মান আছে, আপনি প্লিজ। চাকরি করার কি ইচ্ছা আছে? আমি মাথা নিচু করলাম, জি ম্যাডাম। তাহলে আমার কথা মতো কাজ কর। আমি বাড়তি কোনো কথা পছন্দ করি না। আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম। কখনোই যে আমাকে এসব কাজ করতে হবে এখানে এসে সেটা ভাবিনি। তবে উনি হয়তো আগে আমার বউ ছিলেন, কিন্তু এখন না। আমি এখন কোনো অধিকার খাটাতে পারবো না ওনার ওপর। কিন্তু উনি আমার সাথে এমন করছেন কেন? নাকি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? আর প্রতিশোধ নেওয়ার কি আছে? আমি তো ওনার সাথে উল্টাপাল্টা কিছু করিনি। টিস্যু পেপার হাতে নিয়ে ওনার পায়ের জুতার ময়লা মুছে দিলাম। আমি উঠে দাঁড়াতে উনি বলল, ফুলটা ডাস্টবিনে ফেলে দিবে, আর আমার সামনে কখনো চশমা পরবি না। তোর মতো ফকিন্নি ছেলের জন্য এসব না। ম্যাডাম আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার অপরাধ কি? এত কথা বলতে বলছে তোরে? এখানে আমি যা বলবো সবাই তাই করতে হবে। এটা মনে রাখবি, এই অফিসের বস আমি, তুই না। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। একটু জোরেই লাগলো ম্যাডামের থাপ্পড়। ম্যাডাম আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। ম্যাডাম যেতে রাধিকা আমার কাছে এসে বলল, খুব লেগেছে না রে? কিন্তু বাবা বলল উনি এতটা ভালো, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু তোর সাথে কেন? আমি কিছু না বলে আমার জায়গায় গিয়ে বসলাম। অনেকে এসে আমাকে প্রশ্ন করছে কেন উনি আমার সাথে এমন ব্যবহার করলেন, নাকি উনি আমার পূর্ব পরিচিত। যেখানে অফিসে কারোর সাথে উনি বাজে ব্যবহার করেনি, সেখানে কেন আমার সাথে এমন করলেন? সবারই একই প্রশ্ন। আমি রাধিকাকে বললাম, সবাইকে বলো যেতে, আমার মাথা ব্যথা করছে। রাধিকা সবাইকে বললো চলে যেতে। রাধিকার কথা শুনে সবাই চলে গেল। এবার রাধিকা আমার পাশে বসলো। ম্যাডামকে কি তুই চিনতি? ওনার নাম কি জানিস? ওনার নাম রিয়া। কেন, তুই জানিস না? মনে মনে বললাম, আমার বইয়ের নাম ছিল রিয়া, আর আমি কিনা জানি না। হায় রে কি কপাল আমার। অবশ্যই এখন আর তিনি আমার বউ না। রাধিকা আমার হাত ধরে বলল, আমি বাবার সাথে কথা বলবো কেন উনি তোর সাথে এমন করলেন। উনি আমার কাছের কেউ ছিলেন, তবে বাসায় গিয়ে সব কিছু বলবো। না, এখন বল, আমি এখন সবকিছু শুনতে চাই। প্লিজ তুই আর কিছু বলিস না, এমনি ভালো লাগছে না। আমাকে সবার সামনে এইভাবে অপমান না করলেও পারতো। হঠাৎ করে পিয়ন এসে বলল, স্যার ম্যাডাম আপনাকে ডাকছে। পিয়ন যেতে রাধিকা আমার হাত ধরে বলল, তোর এখন ভিতরে যেতে হবে না, তুই এখন বাসায় চল, আমি বাবার সাথে কথা বলে দেখি উনি কেন তোর সাথে এমন ব্যবহার করলেন। আমি রাধিকার হাত ছাড়িয়ে বললাম, বাদ দে তো, আমার জন্য তো চিন্তা করিস না, কিচ্ছু হবে না। আগে ভিতরে গিয়ে দেখি উনি কী বলেন। আবার এমনও তো হতে পারে উনি আমার কাছে মাপ চাইবেন। তুই একটু বোঝার চেষ্টা কর লাদেন। পরের আন্ডারে চাকরি করি, এসব তো সহ্য করতে হবে। বাদ দিয়ে আমি গেলাম।
আমি চেয়ার থেকে উঠে ম্যাডামের কেবিনের দিকে যেতে লাগলাম। মনে মনে শুধু বলছি, উনি এখন আমার সাথে বাজে ব্যবহার না করলেই হয়। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি কি ভেতরে আসবো? রিয়া ম্যাডাম আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখন ভেতরে আসতে পারো। আমি ভেতরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। যাক, এখন দেখে তিনি আমার সাথে ভালোই ব্যবহার করছেন। এখন তো তিনি আর আমাকে তুই করে বলছেন না। আমি নিচে বসতেই ম্যাডাম পিয়নকে ডাক দিলেন। পিয়ন এসে কাগজ হাতে ভিতরে ঢুকলো। রিয়া ম্যাডাম কাগজটা আমার সামনে দিয়ে বলল, এখানে একটা সাইন কর। আমি কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলাম। আগে দেখি এখানে কী লেখা আছে, সাইন তো করবো পরে। রিয়া ম্যাডাম টান দিয়ে আমার হাত থেকে কাগজটা নিয়ে বলল, তোরে আমি পড়তে বলছি, তোরে বলছি তুই সাইন কর। আমি তোরে আগেই বলছি এখানে আমি যা বলবো তাই হবে। তুই কি এটা বুঝিস না? নে এখন তাড়াতাড়ি সাইন কর। কি আর করবো, চাকরি যেহেতু করি, ম্যাডামের কথা তো শুনতেই হবে। আমি সাইন করতে ম্যাডাম পিয়নের হাতে কাগজটা দিয়ে বলল, একটা ফটোকপি নিয়ে এসে এই ছেলেকে দিয়ে দেই। ম্যাডামের কথা শুনে পিয়ন চলে গেল। ম্যাডাম আমি এখন উঠতে পারি? আমার হাতে প্রচুর কাজ আছে। এই ফকিন্নের বাচ্চা, তোরে আমি যেতে বলছি। ম্যাডামের মুখ থেকে আমার পকেটনি শব্দটা শুনে কেমন যেন লাগলো। তার মানে ম্যাডামকে আমাকে এখানে নিয়ে আসলো অপমান করার জন্য? আমি মাথা নিচু করলাম। দেখেন ম্যাডাম, আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, তাই বলে ফকিন্নি বলবেন না। আমি 101 বার বলবো, তোর কোনো সমস্যা? শালা আমার অফিসে চাকরি করিস, আবার আমাকে তুই হুকুম করিস? চাকরি করি বলে আপনি আমাকে কিনে নেননি। আমি আমার কাজ তো ঠিক মতোই করি। যদি কাজে ভুল থাকে আমাকে বকা দিবেন। অযথা কেন আমি বকা শুনবো? আমার কথা শুনে রিয়া ম্যাডাম হাসতে হাসতে বলল, আমি যা ইচ্ছে তাই বলবো। এখানে তুই কিচ্ছু বলতেও পারবি না, চাইলেও না। তোর চাকরি তুই কর, আমি তো চাকরি করলাম না। রিয়া ম্যাডাম উল্টো রাগ দেখিয়ে বলল, তাই নাকি? আমার চাকরি তুই করবি না? রিয়া ম্যাডাম এই কথা বলেই পিয়নের হাত থেকে কাগজটা নিয়ে আমার হাতে দিয়ে বলল, এখানে কি লেখা আছে দেখ। এখানে লেখা আছে, আগামী 10 বছরের ভেতর তুই চাকরি ছেড়ে কোথাও যেতে পারবে না। আর যদিও তুই এই অফিসে পড়ে মারাও যাস, তাতে অন্য কেউ দোষী হবে না। তুই নিজের ইচ্ছায় সব কিছু করবি, আর কোম্পানির ভালোর জন্য তুই সব কিছু করবি, এমনকি পিয়নের কাজ পর্যন্ত। আর এখানে তোর নিজের সাইন আছে। ইচ্ছে করলে এখন তুই আর কোথাও যেতে পারবি না। কাগজের শর্ত দেখে আমি রিয়া ম্যামের হাত চেপে ধরে বললাম, ম্যাডাম বিশ্বাস করেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না। আমি তো পালিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার বাবা আর আমার বাবা জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। বিশ্বাস করেন ম্যাডাম, এখানে আমার কোনো দোষ নেই। আর এখন তো সব কিছু শেষ হয়ে গেছে। প্লিজ ম্যাডাম, আমাকে শাস্তি দিবেন না। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। রিয়া ম্যাডাম আমার হাত ছাড়িয়ে দাঁড়িয়ে গেল আর আমার সামনে এসে ঠাস ঠাস করে গালে বসিয়ে দিল। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার হাত ধরিস? তোর কারণে আমার গায়ে একবার কলঙ্কের দাগ লেগেছে। তোরে কি আমি এত সহজেই ছেড়ে দিব? আজ থেকে তুই পিয়নের কাজ করবি, সাথে তোর যেই কাজ দেওয়া হয়েছে সেটাও। যখন তোর হাতে কোনো কাজ থাকবে না তখন তুই পিয়নের কাজ করবি। আর তোর ডিউটি হলো সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত। আগামীকাল থেকে তোর ডিউটি শুরু। আর যদি আমার কথা না শুনিস তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। সারা জীবন পরে জেলের ভাত খেতে হবে, বুঝলি? রিয়া ম্যাডামের থাপ্পড়কে আমি মাথা নিচু করে নিলাম। সামান্য একটু সমস্যার জন্য উনি যে আমার সাথে এত কিছু করবে আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম সব কিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, এখন মনে হচ্ছে সব কিছু নিয়ে আবার শুরু করেছে। আমি কেবিন থেকে বের হব, তখন রিয়া ম্যাডাম পিছন থেকে বলল, তোর জন্য আমার বান্ধবীরা বলে তুই তো বিবাহিত মেয়ে, যে কোনো কারণে তো তোর বিয়ে হয়ে গেছে। জানিস তো একটা বিয়ে হবার পর মেয়েদের শরীরের কলঙ্কের দাগ লেগে যায়। আবার তুই ডিভোর্সি, সব হয়েছে তোর কারণে। তোরে আমি ছাড়বো না বলে দিলাম। আমি রিয়া ম্যাডামের কোনো কথা শুনিনি। কেবিন থেকে বেরোতেই সামনে রাধিকা এসে বলল, লাদেন ম্যাডাম তোরে কি বললো? আমি রাধিকার হাতে কাগজটা দিয়ে আমার ডেস্কে এসে বসলাম। মনটা আজকে খারাপ হয়ে গেল। চোখের কোণায় হালকা করে জল এসে গেল। আজকে মনের দুঃখগুলো কাউকে দেখাতে পারছি না। ভাবছিলাম চাকরি করে হয়তো একটু শান্তিতে থাকবো, কিন্তু না, নতুন বস এসে আমার জীবনটার 12টা বাজিয়ে দিল। রাধিকা আমার হাত ধরেই বলল, চল এখন বাসায় যাব, কেউ কিছু বলবে না। যদি বলে তো আমি আছি, চল। না রে, যাব না, ম্যাডাম পরে বকা দিবে। রাধিকা আমাকে ট্রেনে অফিস থেকে বের করে নিয়ে আসলো। রিক্সায় ওঠার পর রাধিকা বলল, তুই এই কাগজে সাইন করতে গেলি কেন? বিশ্বাস কর রাধিকা, এখানে যে কী লেখা ছিল এগুলো আমাকে উনি পড়তে দেয়নি। আমি শুধু চোখ বন্ধ করে সাইন করেছি। উনি এসে যে আমার সাথে এত কিছু করবেন ভাবতে পারিনি।
যদি ওর সাথে আমি সংসার করতাম তাহলে আমার যে কী অবস্থা হতো একবার চিন্তা কর। সংসার করতাম মানে? বাদ দে, তোর এসব শুনতে হবে না। লাদেন, তোরে কিন্তু আমি বলতে বলছি, তুই বল। তোদের রিয়া ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল। রাধিকা তো আমার মুখের কথা শুনে বোকা বনে গেল। ও কোনো কথা বলছে না, চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবতে পারছে না যে রিয়া ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল। রাধিকা এবার আমার হাত ধরে বলল, দেখ লাদেন, মজা করিস না। আর তুই মাঝে মাঝে এমন কিছু বলিস যেগুলো শুনতে একদম খারাপ লাগে। কেন, তোর কি বিশ্বাস হয়নি যে রিয়া ম্যাডাম আমার বউ ছিল? তুই কি আমার সাথে মজা করছিস বল? আমি এবার রাধিকাকে সব কিছু বলতে লাগলাম, একেবারে শুরু থেকে সব কিছু। সব শুনে রাধিকা বলল, ও মাই গড, রিয়া ম্যাডাম তোর বউ ছিল? আমি তো বিশ্বাস করতেই পারছি না। আর এখন তিনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন। আমার অপরাধ শুধু এই জায়গায় যে আমি কেন ওনাকে না বলে বিয়ে করেছি। তখন তো বাবা আমাকে জোর করেছে। আর তোরে বললেও তুই বিশ্বাস করবি না যে বাবা আমাকে রশি দিয়ে বেঁধে নিয়ে আসছিল। আমি বিয়ে করব না বলে কান্নাকাটিও করেছিলাম, কিন্তু কাজ হয়নি। তুই এখান থেকে পালিয়ে চলে যা, বাকিটা আমি দেখব। তোর কিছু দেখতে হবে না। একবার আমাকে আমার গ্রাম থেকে মিথ্যা অপবাদে তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন কি এখান থেকেও চলে যাব? দরকার পড়লে এখানে পড়ে মারা যাব, তাও এখান থেকে যাব না। হঠাৎ দিকে রাস্তায় কয়েকটা ছেলে মিলে একটা মেয়ে আর একটা ছেলেকে আটকে রেখেছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো মাহি। ও এখানে গিয়ে করে। ভাবছিলাম এতে না দেখে চলে যাব, কিন্তু যখন একটা ছেলে ওর ওড়না ধরে টান দিল তখন আর সহ্য করতে পারলাম না। রাধিকাকে বললাম, চল তো ওদের একটু দেখি। রাধিকা মাহিকে দেখে সব কিছু বুঝে গেল, এই জন্য আমার পিছনে পিছনে আসতে লাগলো। রাধিকা দূর থেকে একটু জোরে আওয়াজ করে বলল, আমি যদি এখন তোদের এখান থেকে দেখতে পাই তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। আর তোরা তো আমাকে চিনিস, আমি কি করতে পারি। যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি পালিয়ে যা, নইলে। রাধিকার কথা শুনে সব করে ছেলে দৌড়াতে শুরু করলো। ছেলেগুলো যেহেতু চলে গেল তাহলে এখানে থেকে আমার আর লাভ নেই, চলে যায় এখান থেকে। পেছনে ফিরে যে হাঁটা দিব তখনই মাহি পিছন থেকে বলল, লাদেন দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর কথা না শুনে রিক্সার কাছে যেতে লাগলাম। এর মাঝে মাহি দৌড়ে এসে আমার হাত ধরে বলল, এমনি অফিসে ম্যাডাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। এর মাঝে মাহি আবার আমার হাত ধরলো, দিলাম ঠাস করে একটা বসিয়ে। এই মেয়ে, তুই কে রে? তোর এত বড় সাহস কে দিয়েছে আমার হাত ধরিস? তুই যেদিন সবার সামনে প্রমাণ করলে ভালোবাসা বলতে কিছু হয় না, সেদিন আমি তোরে খবর দিয়ে দিয়েছি। আমার জীবনে মাহি বলে কেউ ছিল, তবে সেটা অতীতে। এখন আমি একা, কেউ নেই আমার পাশে। আর একদিন যদি তোরে আমি আমার পাশে দেখি বা আমার আশেপাশে দেখি, তোর কিন্তু খবর আছে বলে দিলাম। নষ্টা মেয়ে কোথাকার, তোদের মতো মেয়েদের জন্য আজকে আমি গ্রাম ছাড়া। আমি আমার জীবন থাকতে তোর কোনোদিন মাফ করব না। একথা বলে আমি রিক্সা উঠে গেলাম। মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কান্না করুক, তাতে আমার কি? সব কিছু করে আবার নাটক করা হচ্ছে। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, কি মাথা ঠান্ডা হয়েছে সাহেব? দেখ, ফালতু কথা একদম বলবি না, নাহলে কিন্তু আমি তোর মাথা ফাটাবো বলে দিলাম। ওকে কি এত কিছু বলা ঠিক হয়েছে? কি ঠিক আর কে ভুল আমাকে তো শেখাতে হবে না, আমি সব কিছু বুঝি। রিয়া ম্যাডামের রাগ কেন এই মেয়ের উপর ছাড়লি বল? এই মামা, আপনি রিক্সা থামান তো, আমি আর যাবো না। ওলে আমার বাবুটা, এত রাগ কেন আপনার? একটু শান্ত হন। দেখ রাধিকা, ভালো হচ্ছে না কিন্তু। বাবু, তুমি কি চকলেট খাবে? দূর সাদার মাথা, তুই তোর বাসায় যা, আমি যাবই না। লাদেন, শান্ত হ বলছি। কি শান্ত হব তুই বল? আমি চাই শান্তিতে থাকতে, কিন্তু পারি না। মনে হয় সবাই শুধু আমাকে অপমান করতেই আসে। আমি শান্তিতে থাকি এটা কেউ দেখতেই পারে না। ধুর, এই নিয়ে মন খারাপ লাগে বল? আমি তোর পাশে আছি না, এত চিন্তা করিস না। রিক্সা থেকে নেমে বাসার ভিতর চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে শুনি আন্টি নাকি কয়েকদিনের জন্য আঙ্কেলের কাছে বেড়াতে চলে গেছে। কি জানি কোন দরকারে। মনে মনে শুধু বললাম, 3 বেলা ঠিক মতো খেতে পারলেই হয়। আর কে কোথায় গেল এটা দিয়ে আমি কি করব? তবে যা একটু অনুমান করলাম যে এখানে হয়তো আর বেশি দিন থাকা যাবে না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে বসলাম। আর তখন রাধিকা এসে বলল, লাদেন, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে আবার? যেটা হবে ভাবি নাই সেটাই হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবা কল দিয়ে বললো আজ থেকে নাকি রিয়া ম্যাডাম আমাদের বাসায় নিচের রুমে থাকবেন। রাধিকার কথা শুনে আমার মনে হলো যেন আকাশ থেকে আমি পড়লাম। ওইসব কি বলছে? এক তো অবশ্যই মেয়ে আমার পিছনে পড়ে থাকে আমাকে অপমানিত করার জন্য, এখন আবার বাসায়। রাধিকা আবার বলল, আমি বাবাকে না করছিলাম, কিন্তু উল্টা তিনি আমাকে বকা দিলেন। আমি কি করব বল? আমি ব্যাগটা নিয়ে কাপড় চোপড় গোছাতে লাগলাম আর বললাম, রাধিকা ভালো থাকিস, এখানে আর থাকা হবে না,
অন্য বাসায় চলে যাব। রাধিকা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? এখন আবার কোথায় যাবি? দেখ, এই মেয়ে যেখানে থাকবে সেখানে আমি থাকবো না। ও আমার অবস্থা খারাপ করে দেবে। ও আমার পিছনে লাগছে। তুই কি এটা ভুলে গেছিস? এই বাসাটা আমাদের। অফিসের হয়তো তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু এখানে হুকুম চলবে আমাদের। আমরা যা বলবো তাই হবে। সত্যি বললি তো? আরে তোর সাথে আমি কি মিথ্যা বলবো বলে তোর মনে হয়? উল্টাপাল্টা যদি কিছু হয় না, তোর মাথা ফাটাবো আমি। আর আমি এই মেয়ের মুখটা পর্যন্ত দেখতে চাই না। অফিসে যেভাবে সবার সামনে আমাকে অপমান করলো, আমি কি সেটা ভুলে যাব? কখনো না। আচ্ছা তুই তাহলে ঘুমা, এসব নিয়ে এখন আর চিন্তা করিস না, কেমন? আমি এখন গেলাম। এই কথা বলে রাধিকা চলে গেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমার বেলা তো ঠিক তাই হচ্ছে মনে হয়। হঠাৎ দিকে ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ বীর, বল, কি হয়েছে? ম্যাডাম তোর সাথে এমন করলো কেন? হয়তো আমি তোদের লিডার, এটা ওনার পছন্দ হয়নি, এই জন্য এমন করছে। আমাদের সবার সাথে ভালো ব্যবহার করলো, শুধু তোর সাথে কেন? কি জানি, আমি তো এটা বুঝলাম না। মাত্র আসছে না, এজন্য হয়তো এতটা বুঝতে পারে নাই। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি করিস তুই? এই তো তোর ভাবির সাথে কথা বলি। তুই আবার প্রেম করিস কবে থেকে? তোরে বলতে ভুলে গেছি, কালকে অফিসে সব কিছু বলবো নে তোরে। আচ্ছা। আবিরের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে গাড়ির হর্নের শব্দ পেলাম। হয়তো রিয়া ম্যাডামের গাড়ি এসে গেছে। আমি জানালা দিয়ে একটু বাইরে উঁকি দিলাম। বাইরে দেখি রিয়া ম্যাডাম গাড়ির দরজা দিয়ে নামছে। দূর থেকে ওনাকে দেখে ভালোই লাগছে, তবে আমার খারাপ লাগলো এই জায়গায় উনি জিন্স প্যান্ট আর টি শার্ট পরেছেন। এগুলো আমার কাছে একদম বাজে লাগে। দেখে একদম ছেলেদের মতোই দেখা যায়। ওনাকে দেখে কেমন যেন নিষ্পাপ নিষ্পাপ লাগছে। ওনার চেহারা দেখলে কেউ বলবে না যে উনি এতটা রাগী মানুষ। আমি তো আগেই বলেছিলাম যে ওনাকে যে একবার দেখবে সে তার প্রেমে পড়তে বাধ্য। যদিও প্রেমে না পড়ে, এরপরে 50% তাকে দেখে পছন্দ হবে। যাক, আমি সে বলতে চিন্তা করছি কেন ওনাকে নিয়ে। উনি আমার সাথে অবশ্যই কী করলেন, আমি এগুলোকে এত তাড়াতাড়ি ভুলে যাব? সময় পেলে আমিও কিন্তু দেখিয়ে দেবো বলে দিলাম। আজকে আর বাসা থেকে বের হয়নি। রাতে রাধিকা এসে বলল, লাদেন চল রাতের খাবার খেয়ে আসি। রিয়া ম্যাডাম নাই তো টেবিলে? আরে নাই, উনি তো একা একা খেতে পছন্দ করেন, চল তো। রাধিকার পেছন পেছন আমি নিচে চলে গেলাম। টেবিলে গিয়ে বসতেই রিয়া ম্যাডাম উনি ওনার রুম থেকে বের হলো। তবে উনি বাসায় গেঞ্জি পরেছে, যেটা দেখে আমার কেমন যেন লাগছে। রিয়া ম্যাডাম তো আমাকে দেখেই চোখ লাল করে নিল। আমি রাধিকার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তুই আমাকে এই জন্য এখানে নিয়ে আসলি? রাধিকা ইশারা করে বলল, চুপচাপ খা তো, এত কথা বলিস না। আর আমি সবকিছু সমাধান করতে চেষ্টা করছি। আমি টেবিলে বসে আছি, বউ এসে খাবার দিচ্ছে। বউ তরকারি টেবিলের উপর রাখতেই রিয়া তরকারির থালাটা হাতে নিয়ে সবটা আমার মুখের উপর ফেলে দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে একই টেবিলে বসে খাবার খেতে? তরকারি আমার চোখের উপর পড়তে আমি দাঁড়িয়ে গেলাম। তরকারিটা মাত্র হয়তো রান্না করে নিয়ে আসছে, এতটাই গরম ছিল আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। রাধিকা চিৎকার দিয়ে বলল, এটা কি করলেন ম্যাডাম আপনি? আপনি কিন্তু এটা ভুলে যাবেন না, আমার বাসায় থেকে যা ইচ্ছা তাই করবেন। রিয়া ম্যাডাম কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। রাধিকা আমাকে ধরে আশ্রমে নিয়ে গেল, আমার চোখে মুখে পানি দিয়ে সব কিছু পরিষ্কার করলো। আমি শুধু বললাম, তোর আগে বলেছিলাম, কিন্তু শুনলি না। দাঁড়া, আমি বাবার সাথে কথা বলে ওকে এই বাসা থেকে বিদায় করছি। বাদ দে, আমার জন্য এসব তোর করতে হবে না। তোর বাবা আর তুইও তো ওনার অফিসে কাজ করিস, পরে দেখা যাবে উনি উল্টাপাল্টা কিছু করে ফেলবেন। রাধিকা আমার কথা বুঝতে পেরে বলল, কিন্তু যা করার তো আমাকেই করেছে, তোকে তো আর বিরক্ত করছে না। বাদ দে, তরকারি চোখে পড়াতে আমি ঠিকমতো তাকাতেও পারছি না। রাধিকা আমাকে ধরে রুমে নিয়ে আসলো, তুই চলে যা, আমি এখন ঘুমিয়ে পড়বো। কিন্তু তুই তো কিছু খাস নাই। বাদ দে তো, আমাকে নিয়ে তুই চিন্তা করিস না, তুই চলে যা। রাধিকাকে রুম থেকে বের করে আমি বিছানার উপর শুয়ে পড়লাম। রুমে আসার সময় রাধিকা বরফ নিয়ে আসছিল, ওটা মুখের উপর দিয়ে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারিনি। যখন ঘুম থেকে উঠলাম দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বেরোতেই বউকে জিজ্ঞাসা করলাম, রাধিকা কি চলে গেছে? আমার কথা শুনে বউ বলল, ম্যাডাম তো সেই কখন চলে গেছে, আপনাকে আধা ঘন্টার মতো দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, কিন্তু আপনার কোনো খবর নাই, এই জন্য তিনি চলে গেলেন। তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আজকে কীভাবে যে আমার এতটা দেরি হয়ে গেল নিজেও বলতে পারি না। চোখগুলো হালকা হালকা ব্যথা করছে, তবে আগের থেকে সব কিছু মোটামুটি একটু ঠিক হয়েছে।
ভেবেছিলাম সকালে কিছু খেয়ে নেব, কিন্তু তার হলো না। রাতেও কিছু খাইনি। শরীর এমনিতে অনেকটা দুর্বল হয়ে গেছে। শুধু ম্যাডামের ভয়ে আজকে অফিসে যাচ্ছি, নইলে আজকে আর যেতামই না। অফিসের ভেতরে ঢুকতেই আবির ডাক দিয়ে বলল, লাদেন, এইদিকে শোন। আমি আবিরের ডেস্কের সামনে গিয়ে বললাম, বল কি হয়েছে? তুই কি নেশা টেশা করিস নাকি আবার? তোর মাথা খারাপ হয়ে গেছে? কিসব উল্টাপাল্টা কথা বলছিস? না, তোর চোখগুলো হালকা লাল আছে, এজন্য বললাম। না, তেমন কিছু না, চোখে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এসব বাদ দে। তুই তো কখনো দেরি করে অফিসে ঢুকিস না, কিন্তু আজকে তোর দেরি হলো কেন? দূর আর বলিস না, আজকে কেন যে দেরি হয়েছে আমি নিজেও জানি না। এই পর্যন্ত পিয়ন তোরে 3 বার খুঁজে গেছে, কিন্তু পায় নাই। আচ্ছা তুই কাজ কর, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। এই কথা বলেই আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে বসতেই ভাবি বলল, কি খবর? সাহেব বউ কি আটকে রাখছিল? না, বউ আটকে রাখবে কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। রাতে কি চুরি করো যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল? মনে মনে বললাম, ম্যাডাম আজকে রাতে আমার সাথে যা করেছে তা যদি অন্য কারোর সাথে করতো তো সে আর অফিসে আসতো না। আমি ডিভোর্স পেপারে সাইন তো ঠিকই করেছি, কিন্তু এখনও তো 6 মাস হয়নি। তার মানে রিয়াকে এখনও ডিভোর্স দেওয়া হয়নি। শর্ত মতে তিনি এখন আমার বউ, কিন্তু তাকে যদি এই কথা বলি তাহলে হয়তো আমাকে আর তিনি অফিসে রাখবেন না। দরকার কি আমার এই কথা বলার? বসে বসে কাজ করছিলাম, তখন পিএন এসে ঝাড়ুটা আমার সামনে দিয়ে বলল, ম্যাডাম বলেছে আজকে নাকি আপনি সবটা অফিস ঝাড়ু দিবেন, আর এই কাজ করে আপনি ম্যাডামের সাথে দেখা করবেন। আচ্ছা স্যার, আপনি এত দেরি করে আসছেন কেন? জানেন ম্যাডাম আপনার উপর কেমন রেগে আছে? এই কাজ না করলে কি হবে না? স্যার, আমি এত কিছু জানি না। ম্যাডাম আমাকে যেটা করতে বলেছে আমি তাই করেছি, আর ম্যাডাম তো বসে বসে ক্যামেরা দিয়ে সব কিছু দেখছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। পিয়ান চলে যেতে রাধিকা আসলো। ও ঝাড়ু দেখে বলল, এটা এখানে রাখা কেন? রাধিকার দিকে তাকিয়ে বললাম, তুই এটা একটা কাজ করলি, আমাকে রেখে চলে আসলি। তোরে কি আমি কম ডেকেছি? কিন্তু তোর কোনো খবর নেই। পরে ম্যাডামের গাড়ি দিয়ে চলে আসছি। ও আচ্ছা। দেখ, রাগ করিস না প্লিজ তুই। আরে না, রাগ করার কি আছে? সবাই ভালো, শুধু আমিই খারাপ। যা, তোর কাজ তুই কর গিয়ে। লাদেন শোন। বলছেন আমি কিছু মনে করিনি। যা, তুই তোর কাজ কর। আমার কথা শুনে রাধিকা মন খারাপ করে চলে গেল। আমি ঝাড়ুটা নিয়ে অফিস ঝাড়ু দিতে লাগলাম। সবাই শুধু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবি তো প্রশ্ন করেই ফেললো যে আমি এসব পাগলের মতো কি করছি। আমি শুধু মুসকে মুসকে হাসলাম। যদি কপালে থাকে তাহলে কি আটকানো যায়? ভুল করেছে, ভুলের মাসুল তো দিতেই হবে। আবির বোকা সুরে বলল, ভুল করেছি মানে? তুই এসব বুঝবি না, আমাকে আমার কাজ করতে দে। তবে একটা কথা জেনে রাখ, সময় আমার একদিন আসবে, তখন আমিও দেখিয়ে দেব। এখন শুধু চুপ করে আছি। আমি আর কিছু না বলে আমার কাজ করতে লাগলাম। অফিস ঝাড়ু দিয়ে ম্যাডামের কেবিনের সামনে চলে গেলাম। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম ভেতরে আসবো? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, ভেতরে আয়। ভেতরে গিয়ে দেখি একটা বড় পাতিল রাখা আছে, আর দেখে মনে হচ্ছে ওখানে গরম পানি রাখা আছে। একটু দূরে পিয়ন দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম না রিয়া ম্যাডাম আবার গরম পানি দিয়ে কী করবেন। রিয়া ম্যাডাম চেয়ার থেকে উঠেই আমার সামনে দাঁড়িয়ে বলল, 1 ঘন্টা লেট হয়েছে কেন অফিসে আসতে? আমিও বলে দিলাম, ম্যাডাম চোখের ব্যথায় তাকাতে পারছিলাম না, কি করব বলেন। অফিসে তো আসতেই যাচ্ছিলাম না, কিন্তু আসতে হয়েছে। অফিস কি তোর বাবার যে তুই মন চাইলে আসবি আবার মন না চাইলে আসবি না? এই জন্য তো অফিসে আসছি। আমার অফিসে কাজ করতে গেলে দেরি করে আসা যাবে না, বুঝলি? সরি ম্যাডাম, আর ভুল হবে না। রিয়া ম্যাডাম আমাকে ধরেই ধাক্কা দিয়ে গরম পানির উপর ফেলে দিল। আমি জোরে একটা চিৎকার দিলাম, ও মা গো, আমি শেষ। তাড়াতাড়ি লাফ দিয়ে পানি থেকে উঠে গেলাম। পিঠটা একেবারে জ্বলে গেল, ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবেন আমার সেটা ভাবনাই ছিল না। মনে হচ্ছে যেন পিঠের চামড়া পড়ে গেছে। রিয়া ম্যাডাম আমার কষ্ট দেখে হাসতে হাসতে বলল, কিরে, আমাকে আরো বিয়ে করবি? এখন মজা লাগছে না? আমার শরীর এমনভাবে জ্বালাপোড়া করতে লাগলো যার কারণে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, কসম করে বলছি যদি আমি বেঁচে থাকি আপনাকে দেখিয়ে দেব আমি কী জিনিস। আজকে অল্প একটু কারণে আপনি আমার সাথে যা করেছেন আমার সারা জীবন মনে থাকবে। তবে বিশেষ করে আজকে আপনি আমার সাথে যা করলেন তা আমি কোনোদিন মাফ করব না, কখনো না। একদিন ঠিকই বুঝবেন। বাবা, ভালোই তো বললি। ছোট লোকের মুখে এত কথা মানায় না। আর আমি তোর কাছে আসবো কেন রে?
ওলে বাবালে, আমার মায়া লাগবে তোমার উপর। তুমি তো আমার স্বামী ছিলে। ইস, তোমার সাথে এমনটা করা বুঝি আমার ঠিক হয় নাই। আহারে, আজকে আমি সত্যি সত্যি এখান থেকে চলে যেতাম, কিন্তু কাপুরুষের মতো এখান থেকে চলে গেলে আমি অপমানিত হব। 365 দিনে কিন্তু এখন বছর, আমারও কিন্তু সময় আসবে, তখন আমি দেখিয়ে দেবো আমি কি ছিলাম। রিয়া ম্যাডাম একটা প্যাকেট আমার হাতে দিয়ে বলল, যা কাপড় চেঞ্জ করে আয়। কি করব? অফিস তো আর এই ভেজা কাপড়ে করতে পারবো না। রিয়া ম্যাডামের কাছ থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কাপড় চেঞ্জ করে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে কোনো অবস্থায় বসতে পারছি না, শরীর ব্যথার জন্য। রাধিকা আমাকে দেখেই দৌড়ে এসে বলল, ম্যাডাম তোর সাথে কি উল্টাপাল্টা কিছু করেছে? তোর এসব শুনতে হবে না, তুই যা, গিয়ে তোর কাজ কর। আরে কি করছে বলবি তো? বলছি না তোর এসব শুনতে হবে না। কপাল খারাপ আমার, বাদ দে। তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? আমি কিছু বললাম না, দাঁড়িয়ে থেকে কাজ করতে লাগলাম। আমি কিছু বলছি না দেখে রাধিকা আবার আগের মতো মন খারাপ করে চলে গেল। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি, মাথা ব্যথার ওষুধ আছে আপনার কাছে? ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক, ওই মাঝে মাঝে মাথা ব্যথা হলে খাই, কিন্তু তুমি কি করবে? ভাবি আজকে আপনাকে একটু জ্বালাবো, কিছু মনে করবেন না তো? আরে না না, কি যে বলো তুমি, বলো তোমার কি লাগবে? একটা ব্যথার ট্যাবলেট দিবেন? আমার কথা মতো ভাবি ট্যাবলেট দিল। ট্যাবলেট নিয়ে বললাম, জানেন ভাবি, রাত থেকে কিছু খাইনি ম্যাডামের অত্যাচারের কারণে। একটা মানুষকে কতটা অত্যাচার করলে সে মন থেকে গালে দেয়। আমি যদি বড় কোনো অপরাধ করতাম তিনি আমাকে বলতেন আমি কি করেছি। আজকে অল্প একটু ভুলের জন্য তিনি আমাকে সবার সামনে অপমান করেছে, আবার আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করাচ্ছে। বুঝলাম না ভাই কিছু। বাদ দেন ভাবি, আপনি এত কিছু বুঝবেন না। এই কথা বলে আমি রাধিকার ডেস্কে চলে গেলাম। এদিকে রাধিকা আর মনে কাজ করছে। আমি রাধিকার টিফিন বক্সটা নিয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। রাধিকা আমার দিকে তাকিয়ে দেখলো, কিন্তু ভয়ে কোনো কথা বলেনি। যদি আমি উল্টাপাল্টা কিছু বলি। খাবার খেয়ে ব্যথার ট্যাবলেট খেয়েই শরীরটা একটু ভালো লাগতে শুরু করলো। ক্যান্টিন থেকে বেরোতেই দেখি ম্যাডাম সবাইকে ডেকে কী যেন কথা বলছেন। আমি গ্যাবেরের পাশে দাঁড়ালাম। অন্যদিকে ম্যাডাম বলছেন, আজকে আমাদের অফিসে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। এই ফাইলটা তৈরি করবে তোমার, আর উপস্থাপন করবে তোমাদের লিডার। মানে আমার কথা বলা হয়েছে? রিয়া ম্যাডাম আবারও বলতে লাগলেন, যদি এই প্রজেক্ট ওনারা খুশি হয়ে নিয়ে নেয়, তাহলে আমরা সবাই অফিস থেকে 5 দিনের জন্য সুন্দরবন যাব পিকনিকে। আশা করি তোমরা আমাকে হতাশ করবে না। আর এই যে লিডার, তুমি শোনো। আমি রিয়া ম্যাডামের কথা শুনে বললাম, জি ম্যাডাম বলেন। সবার ভালো এখন তোমার হাতে। ওরা সবাই মিলে ফাইল তৈরি করবে আর উপস্থাপন করবে তুমি। কিভাবে কি করবে আমি জানি না, তবে যদি তুমি এই কাজ করতে পারো তাহলে আজ থেকে তোমার আর পিয়নের কাজ করতে হবে না। আর তোমার সাধারণ ডিউটি যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক ততক্ষণ পর্যন্ত ডিউটি করবে, এর বাইরে কিছু করতে হবে না। যদি আমাকে হতাশ করো তো আমি কি করতে পারি জানো তো? এ কথা বলে রিয়া ম্যাডাম চলে গেল। আবি শুধু বলল, তুই পারবি, আমরা জানি। এতদিন পর সবাই মিলে সুন্দরবন যাব পিকনিকে। কতটা যে ভালো লাগছে আমাদের বলার বাহিরে। তুই সাহস রেখে সব কিছু করবি, বাকিটা আমরা দেখছি। এ কথা বলেই সবাই কাজে লেগে গেল। তবে যাক, আমি যদি এই কাজ করতে পারি তবে আমাকে তো আর পিয়নের কাজ করতে হবে না। উনি ওনার শর্ত আবারও তুলে নিয়েছেন। এটা শুনে একটু ভালোই লাগলো। সুযোগ পেয়েছি তো কাজে লাগাতেই হবে। পিঠের জ্বালা পোড়া কমেছে, কিন্তু বসতে পারছি না চেয়ারে। এদিকে সবাই মনোযোগ সহকারে কাজ করছে, আমি শুধু তাকিয়ে দেখছি। আজকে ম্যাডাম বলেছে যে সবাই পিকনিকে সুন্দরবন যাবে, এজন্য সবাই কতটা না খুশি হয়েছে। কিন্তু খুশি শুধু আমি হতে পারলাম না। যদি আমি ওখানে যাই তাহলে কি ম্যাডাম আমাকে মাফ করে দেবেন? কখনো না, তিনি ওখানে আমাকে অত্যাচার করবেন। ম্যাডামের এসব টর্চার আর নিতে পারছি না। এখন আর ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। মন চায় অন্য কোথাও চলে যায়, কিন্তু একবার গ্রাম থেকে পালিয়ে আসছি, দ্বিতীয়বারে এই ভুল করব না। অত্যাচার আমাকে কত করবে করুক, করতে থাকুক না কেন, একদিন তো ঠিকই বুঝবে। সেদিন আমিও বুঝিয়ে দেব এ লাদেন কী জিনিস ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক করছি। কিভাবে কি করব, জীবনের প্রথম কিছু করতে যাচ্ছি, একটু নার্ভাস লাগছে। তবে আশা করি সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে। সবাই মিলে ফাইল তৈরি করে আমার হাতে দিল, আর সবাই বলল এখন ওদের ভালো মন্দ সব আমার হাতে। এই জন্য আমি যেন ওদের হতাশ না করি। সবার মুখে কি সুন্দর হাসি, আর আমার কারণে এই হাসি মুখটা ওরা কালো করবে, এটা আমি কখনোই হতে দেব না। দরকার পড়লে তো নিজের জীবন দিয়ে দেব, তারপরেও কাউকে আমি হতাশ করব না। আমি ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম। তবে আশা করি
এতটা সমস্যা হবে না। এই ফাইলটি নিয়ে কাজ করছি 1 ঘন্টার মতো। এর মাঝে পিয়ন এসে বলে গেল, স্যার ম্যাডাম আপনাকে ডাকছে, সবাই মিটিং রুমে অপেক্ষা করছে আপনার জন্য। আমি রেডি হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। সবাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আমার মতো মিটিং রুমে চলে গেলাম। ভেতরে গিয়ে সালাম দিয়ে আমি আমার মতো কাজ করতে লাগলাম। তবে রিয়া ম্যাডাম যেখানে ছিল এটা আমি খেয়াল করিনি। তবে সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে। পরিশেষে শুধু আমি বললাম, জানি না আপনারা আমার এই প্রজেক্ট নিয়ে কাজ করবেন কিনা, তবে আমি এখানে বেশি দিন হলো কাজ করি না। ভুল তো হতেই পারে, নতুন মানুষ আমি। আর এটা আমার নিজের অফিস বলতে পারেন। এখানে আমরা সবাই একটা পরিবারের মতো কাজ করি। ওই কথাই আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। আমার কথা শুনে একটা মেয়ে দাঁড়িয়ে বলল, আপনার সব কিছু ভালোই লাগলো, তবে আপনি সে কখন থেকে দাঁড়িয়ে কথা বলছেন? ইচ্ছে করলে বসে বলতে পারেন। মেয়েটার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, ম্যাডাম কিছু মনে করবেন না, আমি আগেই বলেছিলাম আমি অফিসের জন্য সব কিছু করতে পারি, কারণ এটা আমার নিজের অফিস। আমার পায়ে একটু সমস্যা আছে, যার কারণে বসতে পারছি না। আপনাদের সামনে বসে আমি কোনো বেয়াদবি করতে পারবো না, এই জন্য বসিনি। কেউ আবার কিছু মনে করবেন না, যদি আবার কথায় ভুল হয়ে থাকে মাফ করবেন। এ কথা বলে আমি বের হয়ে গেলাম। তবে রিয়া ম্যাডাম শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে। আমি যত সুন্দর করে সব কিছু উপস্থাপন করব তিনি ভাবতে পারিনি। মিটিং রুম থেকে বেরোতেই আবির এগিয়ে এসে বলল, লাদেন, সব কিছু তো ঠিক আছে? ম্যাডাম এসে তোদের জানাবে, তবে আশা করি আমার কথায় ওনারা খুশি হয়েছেন। এই কথা বলে আমি অষ্টমে চলে গেলাম। একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। মাঝে মাঝে মনটাকে মানাতে পারি না যে রিয়া ম্যাডাম কেন আমার সাথে এমন করেন। এমন না যে আমি ইচ্ছে করে ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম, আমাকে তো জোর করে বিয়ে করতে হয়েছে। কিন্তু উনি আমার উপর অকারণে এসব রেখে অত্যাচার করছে, যেখানে আমি কোনো দোষই করিনি। সিগারেট শেষ করে অষ্টম থেকে বের হয়ে দেখি সবাই মিলে মিষ্টি খাচ্ছে। আর ম্যাডাম সবাইকে বলছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই মিলে একসাথে কাজ করার জন্য। আর আজকে অফিসে হাফ টাইম হবে, সবাই মিলে সব কিছু রেডি করো, আমরা আগামীকাল রওনা দেব। হঠাৎ করে ম্যাডাম আমার দিকে তাকালো, তবে তিনি কিছু বলেননি আমাকে। চুপ করে উনি ওনার রুমে চলে গেলেন। আমাকে ধন্যবাদ পর্যন্ত দেয়নি। আর আমি তো ধন্যবাদ পাওয়ার যোগ্যই নেই, ছোট লোক মানুষ আমি। আবির আমাকে দেখে আমার হাত ধরে বলল, বন্ধু, তুই তো ফাটিয়ে দিলি রে। আমরা জানতাম তোরে দিয়ে সব কিছু হবে। সবার পক্ষ থেকে তোরে অনেক অনেক ধন্যবাদ। নে মিষ্টি খা। এই মিষ্টি তোদের জন্য, আমার জন্য না রে। আরে বেটা, নে খা। আমি মন খারাপ করে বললাম, বাদ দে, আমি খাবো না। লাদেন, তোর হঠাৎ কি হলো? আজকে তো সবাই খুশি, কারণ আগামীকাল আমরা সুন্দরবন যাব সবাই মিলে। সবার জন্য সব কিছু হয় না। আমার জীবনে আনন্দ বলতে কিছু নেই রে। সবসময় কষ্টে আমার দিন কাটে। বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আর এখন অফিসে আমার সাথে এমন কিছু হচ্ছে। আমি চাই না কান্না করতে, তবুও কান্না করতে হয়। এই কান্নাই হয়তো আমার একমাত্র জীবনসঙ্গী। তবে আফসোস, এই দুঃসময়ে কাউকে পাশে পেলাম না। অফিসে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ হয়তো ভাবতে পারেনি আমি এই খুশির দিনে কান্না করছি। আমি চোখের পানি মুছে গিয়ে আমার চেয়ারে বসলাম। তবে দরজার কাছে রিয়া ম্যাডামকে দেখলাম দাঁড়িয়ে আছে। তিনি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই তিনি ভিতরে চলে গেলেন। হয়তো দেখতে আসছেন আমি কি করছি। হায় রে মানুষ। এর মাঝে রাধিকা এসে বলল, লাদেন চল বাসায় যাই। এখনো তো বাসায় যাওয়ার সময় হয়নি, আর আজকে নাকি হাফ ডে হবে। আর চল তো, ম্যাডাম আমাদের যেতে বলেছে। আর আজকে তুই যা করলি এমনি ম্যাডাম তোরে কিছু বলবে না। কে কি বলবে আর না বলবে তা দেখে আমি কি করব। তুই বাসায় যা, আমি এখন যাব না। আমার ডিউটি যতক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্তই থাকবো। তুই এমন কেন বলতো লাদেন? একটা কথা বললেও শুনিস না। তোর উপর আমার অনেক রাগ জমা আছে, এজন্য আমি তোরে কিছু বলার আগে তুই চলে যা এখান থেকে। এত রাগ ভালো না বাবু, বুঝলা? প্লিজ তুই যা বলছি, আমাকে আমার কাজ করতে দে। দেখ, কালকে তো আমাদের যেতে হবে, এই জন্য এখন বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে নিতে হবে। আমি যাই কিনা তারই বিশ্বাস নেই, তুই যা প্লিজ। চল আমার সাথে। এবার আমি জোরে বললাম, তোর আমি যেতে বলছি না, আমার জন্য তোর অপেক্ষা করতে হবে না। তোর মন যা চায় তুই গিয়ে তাই কর, যা। রাধিকা ভয়ে আর কোনো কথা বলেনি, চুপচাপ চলে গেল। আমি বসে বসে আমার কাজ করছি। কিছুক্ষণ পর সবাই ধীরে ধীরে চলে যেতে লাগলো। হঠাৎ আবির আমার সামনে এসে বলল, কিরে লাদেন, চল তো, আর কত কাজ করবি? আবির একটা হেল্প করবি? বল, কি করতে হবে? আজকে সকালে কিচেন রুমে গিয়েছিলাম, বউ গরম পানি ফেলতে গিয়ে আমার উপর ফেলে দিয়েছিল। এখন ভালো করে বসতে পারছি না। ডাক্তারের কাছে তো যেতে পারবো না, অতটা সময় নেই আমার। তুই কোনোভাবে। বুঝছি, আর বলতে হবে না তোরে। আমি
মেসেঞ্জারের ঔষধগুলোর নাম লিখে দেব, আর বাসায় যেতে হলে হাসপাতাল হয়ে যেতে হয়। দেখি তোর কি হয়েছে, একটা পিক তুলে নে। আবির আমার শার্ট তুলে বোকা হয়ে গেল। আবির বলেই ফেলল, তোর পুরো পিঠ লাল হয়ে আছে, এরপরও কিভাবে তুই কাজ করছিস? আমার কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো আমার কাজ করে দেবে না। তাই বলে তুই এই অবস্থায়, এই শরীর নিয়ে? থাক বাদ দে, তোর আমি যেটা বললাম তুই সেটা কর প্লিজ। তাহলে চল দুজন মিলেই যাই। হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে আসছি, তুই যা। ম্যাডাম তোরে কিছু বলবে না, তুই চল তো। না রে, তুই বললে আমি যাব না। আমার কাজ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত যাব না। তুই যে কি ভাই এটাই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, থাক তুই, আমি গেলাম। আবির চলে যেতে ভাবিও দাঁড়িয়ে বলল, সবাই তো প্রায় চলে গেছে, চলো লাদেন যাই। না ভাবি, আপনি যান, আমার কিছুটা দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তবে কাল কিন্তু সময় মতো চলে আসবে। যাই নাকি এটাই তো বিশ্বাস নেই ভাবি, আগে দেখি। কি বলো, তুমি যাবে না? আজকে মিলো পিকনিকেই যাচ্ছি তোমার জন্য। তুমি যদি ইচ্ছে করতে তো সব কিছু করতে পারতে, কারণ তখন সব কিছু তোমার হাতে ছিল। বাদ দেন ভাবি, আমি কারো খারাপ চাই না। আমার সাথে হয়তো মানুষ খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমি না, আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আচ্ছা শুনো, এখন আমি কি বলি, তোমাকে যে আমাদের সাথে যেতে হবে এটা মনে রেখো। যদি না যাও তাহলে তোমার কারণে কিন্তু আমরাও যাব না। আচ্ছা ভাবি ঠিক আছে, যতটা সম্ভব আমি চেষ্টা করবো আপনার কথা রাখার। ভাবি যেতে যেতে বলল, শুধু চেষ্টা করলে হবে না, যেতে হবে মানে যেতেই হবে, নইলে তোমাকে তোমার বাসা থেকে তুলে আনবো এই বলে দিলাম কিন্তু। আপনি বললে তো আমি আপনার জন্য 7 সমুদ্র পার করে চলে আসব। আমার কথা শুনে ভাবি খিলখিল করে আস্তে আস্তে চলে গেল। এখন আর অফিসে কেউ নেই, আমি পিয়ন আর ম্যাডাম শুধু আছি। আমি আমার মতো করে কাজ করছি। তখন পিয়ন এসে বলল, স্যার আপনি এখন যেতে পারেন। ম্যাডাম বলল আপনাকে আর কাজ করতে হবে না। তোমার ম্যাডাম তো চায় আমি বেশি বেশি করে কাজ করি, তো আজকে তিনি আমাকে যেতে বলছেন কেন? স্যার আমি এত কিছু জানি না, ম্যাডাম বলল আপনাকে বের হতে, আর উনি যাওয়ার আগে সব কিছু একবার দেখে যাবেন। এই বলে পিয়ন চলে গেল। এখন আর বেশি সময় থাকা যাবে না। আমি আমার টেবিল গুছিয়ে যে বের হবো, তখন থেকে ম্যাডাম তার কেবিন থেকে বের হলো। ওনার চোখের দিকে একবার আমি তাকিয়ে আবার মাথা নিচু করে নিলাম। আজকাল মানুষ বুঝে মানুষের মায়ে পড়তে হয়, যে কারো দিকে তাকিয়ে মায়ে পড়া যাবে না। আর এই ম্যাডাম তো অহংকারী একটা মেয়ে। ওনাকে আর কেউ চিনুক বা না চিনুক, আমি কিন্তু ঠিকই ভালো করেই চিনি। অফিস থেকে বেরোতেই দেখি অফিসের গেটে মাহি আর সেদিনের ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে আগে ওর সাথে পার্কে দেখেছিলাম। আমি যে ওকে দেখে চলে যাব, তখনই মাহি বলল, প্লিজ লাদেন, আমার কথাটা তো শোনো, চলে তো যাবে, আমার স্বামীর সাথে একটু পরিচিত হয়ে যাও। আমি মাহির মুখে স্বামী শব্দটা শুনে দাঁড়িয়ে গেলাম। তার মানে ও বিয়ে করেছে, কিন্তু আমি কিছুই জানি না। আমাকে একবারের জন্য কিছু বলেনি পর্যন্ত, আর বলবেই কীভাবে? আমি তা দুদিন কারোর সাথে যোগাযোগ করিনি। মায়ের সাথে থাকা ছেলেটা এগিয়ে এসে বলল, ভাইয়া আপনি রাগ করবেন না প্লিজ, একটু আমাদের কথা শুনেন। আর আমি মাহির হাসব্যান্ড, ও আমাকে আপনার কথা অনেক বলে, কিন্তু আপনি তো রেগেই চলে যান, কোনো কথা বলেন না। আমি কিছু বলবো, তখন মাহি এসে বলল, এখনো কি আমার উপর রেগে আছেন? এর মাঝে রিয়া ম্যাডাম অফিস থেকে বের হলো। তিনি মাহিকে আমার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমার দিকে চোখ লাল করে তাকালো, আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে চলে গেল। ম্যাডাম যেতে আমি মাহিকে বললাম, তুমি আবার বিয়ে করেছো কবে? আপনি যাওয়ার 5 দিন পরেই বাবা জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। আর এখন তুমি সংসার করছো না? আমার কথা শুনে মাহির স্বামী বলল, আপনার মতোই আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়েছে। শেষে কোনো উপায় না পেয়ে মাহিকে বিয়ে করি। ও মোটামুটি খুবই ভালো আছে, পিচ্ছি হলে মনটা অনেক ভালো। আমি একটু হাসি দিয়ে শুধু মনে মনে বললাম, এতদিন আমি ওর সাথে ছিলাম, আমি জানি ও কেমন ভালো একটা মেয়ে, তবে আমার কপালে ছিল না বলেই ওকে আমি পেলাম না। যাক, আফসোস করে আর কি লাভ আছে? মাহি আমার হাত ধরে বলল, আমাদের মাফ করে দিন, আমি আপনার সাথে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। থাক, এসব এখন বাদ দাও। এখন তোমার স্বামী আছে, তোমাকে আমি দোষী মনে করি না। এটা হয়তো আমার কপালে লেখা ছিল। আমি মেম্বার আর চেয়ারম্যান সাহেবকে সবকিছু বলেছে, আপনি চাইলেই। এতদিন বাসায় যাইনি, এখন কি তোমার মনে হয় আমি বাসায় যাব? বলছি না বাদ দাও, তবে আমার কষ্ট লাগলো। কোন জায়গায় জানো মাহি? তুমি ইচ্ছে করে সব কিছু করেছো। মাহি মাথা নিচু করে বলল, সরি, আমাকে মাফ করে দিন।
আম্মুর জন্য আমি এমন করতে বাধ্য হয়েছে। আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি, প্লিজ মাফ করে দিন। থাক, বাদ দাও। এখন তোমার স্বামী আছে, এসব কথা বলে এখন আর সময় নষ্ট করতে চাই না। আর তুমি জানো কিভাবে আমি অফিসে চাকরি করি। আপনি আসার সময় আমি আপনার পিছু নিয়েছিলাম, আর তখন দেখলাম আপনি এই অফিসে চাকরি করেন। ও আচ্ছা, তাই বলো। তো এখন তোমরা কেমন আছো? বিবাহিত জীবন কেমন যাচ্ছে? মাহি ওর হাজবেন্ডের হাত ধরে বলল। আমরা অনেক অনেক সুখে আছি। উনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, আর আমি বাসায় বসে থাকি। এক কথায় আমরা খুব ভালো আছি। শুনে খুব ভালো লাগলো। আপনি কেমন আছেন? এই তো আছি মোটামুটি। আমি কিন্তু আপনাকে ভালো করে চিনি। মুখে বলছেন ভালো আছে, কিন্তু আপনার মনে অন্য কথা। এখানেও তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চলো রেস্টুরেন্টে যাই, খেতে খেতে সব কিছু বলবো। এমনি এখনও তেমন কিছু খাওয়াই হয়নি। তাহলে ঠিক আছে, চলেন। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে খেতে রিয়ার বিষয়ে মাহিকে সব কিছুই বললাম। সব শুনে মাহি বলল, তাহলে তো আপনি খুব সমস্যার ভেতরে আছেন, চাইলেও যেতে পারবেন না। হঠাৎ করে একটা আইডিয়া এলো আমার মাথায়। রিয়াকে তো আমি মরে গেলেও আর বিয়ে করব না। ওকে যদি আমি মানসিকভাবে শাস্তি দেই তাহলে কেমন হবে? হ্যাঁ, এটাই করতে হবে, যেটা আমি চিন্তা করছি। কি চিন্তা করেন না তো? মাহি আমার একটা কাজ করতে পারবে, এটাই শেষ কাজ, পরে তোমাকে আর কিচ্ছু বলবো না। জি বলেন, কি করতে হবে? আমি যতটা পারি চেষ্টা করব। দেখো, তোমার সংসার আছে, স্বামী আছে, তোমাকে আমি বেশি কিছু করব না, আর তোমার ক্ষতি হবে এটা আমি চাই না। শুধু রিয়ার সামনে আমার সাথে প্রেমের অভিনয় করবে। ও আমার এক্স বলছিল, এজন্য ও তোমাকে আমার সাথে দেখি একটু হলেও জ্বলবে। মাহির স্বামী আমার কথা শুনে বলল, না ভাই, আমি এটা ওকে দিয়ে করাতে পারবো না। আপনার সাথে ওকে দেখলে বুঝি আমার জ্বলে না? ও তো আমার বউ মিয়া। আমি মাহির হাজব্যান্ডের হাত ধরে বললাম, বেশি কিছু করব না, শুধু মাঝে মাঝে একটু হাত ধরবো, এর বাহিরে আর কিছু না। ও এখন আপনার বউ, আমার বোন, ওর সাথে খারাপ কিছু হোক এটা আমি চাই না, প্লিজ ভাইয়া। মাহি ওর স্বামীকে বলল, আমার কারণেও গামছাড়া হয়েছে, তুমি তো সবকিছু জানো। আমার জন্য যদি ও একটা কিছু করতে পারে, আমি কি না করব বলো? শেষে আমার কাছে কিছু চাইলো, তবে আমি জানি আমার উপর তোমার বিশ্বাস আছে। মাহির স্বামী কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তবে ভাইয়া আপনি কিন্তু আমার বড় ভাইয়ের মতো। বড় ভাই বলছো তো, সেখানে তোমাদের কোনো ক্ষতি হবে এটা আমি চাই না, চিন্তা করো না। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় যেতে লাগলাম। যাক, ভালো হয়েছে, মাহির বিয়ে হয়ে গেল। এতদিন ওর উপর আমার যতটা রাগ ছিল সবটা কমে গেছে। একটা মেয়ের উপর রাগ থাকে ততক্ষণ পর্যন্ত যখন সে একা থাকে বা অন্য কারোর সাথে প্রেম করে, কিন্তু এখন তোর স্বামী আছে, আর আমার কারণে সংসার ভেঙে যাবে কেন? ওর কারণে বাড়ি থেকে বের হয়েছি, আমার তো ক্ষতি কিছু হয়নি, যা হয়েছে বেশ ভালো হয়েছে। আজকে যদি বাসা থেকে বের না হতাম তাহলে তো চাকরিও করতে পারতাম না। আর কাউকে মাফ করা নাকি ভালো কাজ, তবে আজকে মাহিকে মাফ করে দিয়েছি বলে অন্য কাউকে মাফ করবো এমনটা নয়। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি রিয়া ম্যাডামকে মাফ করব না, কখনোই না। বাসার সামনে কলিং বেল দিতে বউ এসে দরজা খুলে দিল। সোফায় বসে রাধিকা আর রিয়া ম্যাডাম কী জানি প্ল্যান করছে। আমি ফোনটা হুদে কানে নিয়ে বললাম, হ্যাঁ বলো বেবি। ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো আজকে দেখা করতে চেয়েছিলে, কিন্তু আজকে আমি দেখা করতে পারবো না। আমার শরীরে একটা বাজে মেয়ে গরম পানি দিয়েছে, এই জন্য একটু শরীর খারাপ। তুমি কান্না করো না, ঠিক আছে? আমি ঠিক হয়ে যাব। তাহলে রাখি, কেমন বেবি? বাই। ফোন কেটে পিছনে তাকিয়ে দেখি রাধিকা রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাক, তাতে আমার কি? মানুষকে আমি বলতে শুনেছি, চুপ থাকলে যে কেউ তোমাকে বেশি মারবে। এই পৃথিবীতে চলতে গেলে নরম হওয়া যাবে না। একজন তোমাকে 2টা থাপ্পড় দিলে তুমি তাকে একটা চর হলেও তোমাকে দিতে হবে, আর যদি সেটাও না দিতে পারো তাহলে তোমাকে ওরা একসময় মেরে ফেলবে। অনেক সহ্য করেছি, আর নয়, যতটা সম্ভব এখন থেকে আমি দেখে দেবো আমি কি জিনিস। রুমে গিয়ে বসতে রাধিকা এসে দরজা বন্ধ করে আমার সামনে দাঁড়িয়ে বলল, তোর আবার গার্লফ্রেন্ড হলো কোথায় থেকে? আমি রাধিকার কথা শুনে কিছু বললাম না, কাপড় চেঞ্জ করতে লাগলাম। রাধিকা আবার বলল, সকালে আমি কি তোরে ইচ্ছা করে রেখে গেছি? তোরে কতক্ষণ ডেকেছি, তুই বুয়াকে জিজ্ঞাসা করিস আমার সাথে কেন তুই কথা বলিস না? বল, আমি কি করেছি? তোর উপর আমার কোনো রাগ নেই। তাহলে আমার সাথে কথা বলিস না কেন? আমার ভালো লাগে না, এই জন্য বলি না। রাধিকা আমার হাত ধরে বলল, প্লিজ তুই কিছু মনে করিস না, আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম আমাকে টেনে নিয়ে গিয়েছিল। ভালো, ম্যাডামের কাছে যা তো। প্লিজ লাদেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তুই কার সাথে কথা বলে ঢুকলি? বাবু বললি কাকে? আমার মাথা গিয়ে কসম খেয়ে বল তুই কাউকে কিছু বলবি না। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল,
এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম আমি কাউকে কিছু বলবো না। আমি মাহির সম্পর্কে ওকে সব কিছু খুলে বললাম। সব শুনে রাধিকা বলল, সত্যি তোর মনটা অনেক ভালো, এত কিছু হওয়ার পরেও তুই ওকে মাফ করে দিলি। কি করব তুই বল, ওদেরকে আমি শাস্তি দেব? মাহির এখন বিয়ে হয়েছে, যদি এখন ওকে আমি শাস্তি দিই তাহলে সংসারটা ভেঙে যাবে, আর এটা আমি কখনোই চাই না। সব কিছু বুঝলাম, তোর মন যা চায় তাই কর, তবে দেখিস আবার উল্টাপাল্টা কিছু করিস না। আর কত সহ্য করব বল, দেখ আমার পেটের অবস্থা। রাধিকা মাথা নিচু করে বলল, আমি জানি তোর সাথে কিছু একটা হয়েছে, কিন্তু ম্যাম যে এমন কিছু করবেন আমি ভাবতেও পারি নাই। আসার সময় ওষুধখানি নিয়ে আসছিলাম। আমি রাধিকার হাতে মলমটা দিয়ে বললাম, পিঠে একটু দিয়ে দে না, এখন একটু ঘুমাবো। আমার কথা মতো রাধিকা তাই করলো। রাধিকা রুম থেকে বের হওয়ার আগে বলে গেল, সব কিছু রেডি করে রাখবো নে, তুই কিন্তু রেডি হয়ে থাকবি সকালে। রাধিকা চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। রাতে আমি আর রুম থেকে বের হইনি। রাধিকা আমার রুমে খাবার দিয়ে গিয়েছিল। আমি বলেছি না, আমি রিয়া ম্যাডামের মুখটাও দেখতে চাই না। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। ফোন রিসিভ করলাম। কে? ওপাশ থেকে জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, কুত্তা, 1 ঘন্টা ধরে তোরে রাখছি, সবাই রেডি হয়ে অপেক্ষা করছে তোর জন্য, আর তুই এখনো ঘুমাস। তাড়াতাড়ি রেডি হ বলছি। রাধিকা আমি যাবো না, তুই যা। আর আমি রিয়া ম্যাডামের সাথে কোথাও যেতে চাই না। দেখ লাদেন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, প্লিজ এমন করিস না। ম্যাডাম বলছেন অফিসের একজন কেউ না গেলে তিনি বাস ছাড়বেন না, যেতে হবে মানে যেতে হবে। আমি যাবো না, ওনার সাথে বলে দে। প্লিজ বন্ধু আমার, এভাবে বলিস না, আমি তোর পায়ে পড়ি, আমার জন্য চল। যাবো না, যা। তুই দরজা খুলে রেডি হ প্লিজ। ফোন কেটে দিয়ে দরজা খুললাম। রাধিকা অনেক বোঝানোর পর রেডি হলাম। আর আমার ব্যাগ রাধিকা আগে থেকে রেডি করে রাখছিল। ও জানতো যে আমি যেতে রাজি হব না। রেডি হয়ে বাসা থেকে বেরোতে রাধিকা বলল, তুই তো ম্যাডামকে খারাপ বলিস। দেখ, ম্যাডাম আমাদের যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। ভালো তো, তাহলে তুই যা গাড়ি দিয়ে। তুই যা মানে? আমি কি একা যাব নাকি? সাথে তো তুইও যাবি। আমি যদি মরেও যাই তবুও ম্যামের গাড়ি দিয়ে যাব না। দেখ লাদেন, মজা করিস না, এমনি অনেক সময় চলে গেছে, সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকবে, একজন মানুষের দেরি তো হতেই পারে। দেখ, কথা বলে এখন সময় নষ্ট করা যাবে না, তুই গাড়িতে ওঠ তো। আমি গাড়ির দরজা খুলে দিয়ে বললাম, তুই ওঠ আগে। রাধিকা উঠতেই আমি গাড়ির দরজা লাগিয়ে বললাম, তোর কি মনে হয় আমি রিয়া ম্যাডামের গাড়ি দিয়ে যাব? আমি যদি মরেও যাই তবুও যাব না। ড্রাইভার, তুমি ওকে নিয়ে যাও তো, আমি আসছি। একথা বলতে ড্রাইভার চলে গেল। আমি একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের সামনে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল। গিয়ে দেখি সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামতেই রিয়া আমার দিকে এগিয়ে এসে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই নিজেকে কি মনে করিস? তোর জন্য সবাই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। যদি যাওয়ার ইচ্ছা হয় তো যাবি, নইলে তোর মতো ছোট লোক গেলে কি আর হবে? অযথা আমাদের 1 ঘন্টা সময় নষ্ট করলি। সবার সামনে রিয়া আমাকে ছোট লোকের বাচ্চা বলল। তবুও আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো এটা চিন্তা করছে আমার চাকরি চলে যাবে দেখে আমি ওনাকে কিছু বলছি না। আজকে যদি আমি কাগজে সাইন না করতাম তাহলে কোন দিন ওনাকে লাথি মেরে চলে যেতাম। সাইন করেই তো ফেসে গেছি। থাক, এসব আর এখন আর না বলি। আমাকে অপমান করেছে, আমার শরীরে কোনো অংশ তো আর কমে যায়নি। বলতে থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত বলতে পারে। আমি দাঁড়িয়ে এসে দেখি ম্যাডাম আবার বলল, কিরে ছোট লোকের বাচ্চা, তোর কি যাওয়ার ইচ্ছা আছে নাকি তুই আমাদের আরও 1 ঘন্টা লেট করাবি? এটা মনে রাখিস, তোর থেকে কিন্তু সময়ের দাম আছে। কোথায় থেকে যে আসে এরা, এটাই আমি বুঝি না। ওদের তো দেখলেই মন চায় আমার ঘৃণা করে একদম ছি ছি। ছোট লোকের বাচ্চা। আমাকে যা কিছু বলতে আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কথা বলছে, এজন্য আমি রেগে গেলাম। ম্যাডাম, ছোট লোকের বাচ্চা বলবেন না কিন্তু, নইলে কিন্তু খুব খারাপ হবে। রিয়া ম্যাডাম আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তাই নাকি রে ছোট লোকের বাচ্চা? কি করবি তুই আমার? আমার রাগ দেখে আবির দৌড়ে এসে আমাকে আটকিয়ে বলল, লাদেন থাম বলছি, কি করছিস তুই? আবির তুই আমাকে ছাড়। এই শালির বাচ্চা শালি আমাকে ছোট লোক বলে? ওই শালি, তোর কিসের তো অহংকার রে? আমার আসল রূপ তো দেখিসনি। এমন কিছু করব না, সমাজের মুখ দেখাতে পারবে না। তোর যদি এখান থেকে তুলেও নিয়ে যাই, কে আটকাবে রে? তোর কোন বাবা আছে? ডাক দে দেখি, কি আর করবি? চাকরি খেয়ে আমাকে জেলে দিবি? শর্ত অনুযায়ী তুই যদি আমাকে জেলে দিস, অন্তত পুলিশরা আমাকে তোর মতো অপমান করবে না। হয়তো একবেলা লাঠি দিয়ে মারবে, তাও তো অপমান করবে না। তুই যদি আমাকে একটা চড়ও দিতি, তবু আমি কিছু বলতাম না। কিন্তু আমার মা বাবার নাম ধরে গাড়ি দিলি। আমার বাবার গ্রামে যা আছে তোর তো মনে হয় 1 কোনাও নাই। এই শহরে একটা অফিসের মালিক হয়ে নিজেকে খুব বড় মনে করিস না?
তোরে তুলে নিয়ে গিয়ে মারতেও আমার একটু সময় লাগবে না, কেউ কিছু বলতে পর্যন্ত পারবে না। আর তোর এত বড় কলিজা, আমার বাবাকে নিয়ে কথা বলিস, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, চিনিস আমাকে? রাগে এক প্রকার আমার শরীর কাঁপছে। আবির শক্ত করে আমাকে ধরে আছে যেন আমি ম্যাডামকে কিছু না করি। ম্যাডাম তো আমার কথা শুনে ভয়ে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে। কেউ ভাবতে পারেনি যে আমি এতটা রেগে যাব। আবির আস্তে করে বলল, বাদ দে না বন্ধু, উনি হয়তো বুঝতে পারে নাই। কে বুঝতে পারেনি? উনি বুঝতে পারেনি তোরে কে বলল? উনি তো সুযোগ পেলে আমাকে একদিন মেরে ফেলবে দেখিস, আর বলিস বুঝতে পারিনি। লাদেন প্লিজ রাগ করিস না, চল সবাই আমাদের দেখছে। আমি এবার মন খারাপ করেই বললাম, আচ্ছা আবির, আজকে যদি তোর মা বাবাকে নিয়ে কেউ এই বাজে কথা বলতো তাহলে তোর কেমন লাগতো? তোর বিষয়টা আমি বুঝতে পারছি, ম্যাডামের পক্ষ থেকে আমি সরি বলছি, বাদ দে প্লিজ। আবিরের হাত ছাড়িয়ে বললাম, তোরা যা, আমি যাব না। উনি নাকি আমাকে ছেড়ে একাই যেতে পারবে, তো তোরা সবাই যা, আমি যাব না। এ কথা বলে আমি সামনের দোকানে গিয়ে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। রাধিকা সবাইকে বলছে, আপনারা সবাই গিয়ে ভিতরে বসেন, আমি ওকে নিয়ে আসছি। রাধিকা আমার কাছে এসে বলল, মাথা ঠান্ডা হয়েছে সাহেব? দেখ, তোর জন্য আমি এখানে আসছি, আর এখন কতগুলো কথা শুনলাম। তুই বুঝি ম্যাডামকে কম কিছু বললি? ও, তুই ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বললি? ঠিক আছে, ভালো। দেখ লাদেন, আমি তো এটা বলতে চাই না, প্লিজ তুই কিছু মনে করিস না, আমাদের সাথে চল প্লিজ। আমি যাব না, তুই যা। আমাদের বন্ধুত্বের কসম, তোর যেতে হবে, নইলে কিন্তু। তুই সব কিছুর মাঝে কেন বেশি বেশি করিস? রাধিকা আমার হাত ধরে বলল, চল তো, এত কথা বলিস না। সিগারেট নিচে ফেলে বাসের দিকে যেতে লাগলাম। সবাই আগে থেকে বসে আছে, তবে আজকে একটু খুশি খুশি লাগছে, কারণ ম্যাডামকে ইচ্ছে মতো বকা দিতে পারছি। কতটা যে ভালো লাগছে এটা শুধু আমি জানি। মনে হচ্ছে একটু হলেও ওনাকে অপমান করতে পারছি। আমি আগেই বলেছিলাম, যদি তুমি আমাকে 2টা থাপ্পড় দিতে পারো, আমি একটা হলেও তো দিতে পারবো নাকি? আর এমন না যে আমার হাত পা নেই যে আমি শুধু মার খাবো। বাসে উঠতেই রাধিকা গিয়ে আবিরের পাশে বসে গেল। এখন বাসে একটা সিটে খালি আছে, সেটা হলো ম্যাডামের পাশে। আমি বাবা ওনার পাশে কখনো বসবো না। আমি দাঁড়িয়ে আছি দেখে রাধিকা বলল, লাদেন বস এখানে, আর তোর সিট এইটাই, এখানেই বসতে হবে। রাধিকার দিকে চোখ লাল করে বললাম, তোর একবার একা পাই আমি, পরে দেখিস তোর আমি কি অবস্থা করি। আমি বসছি না দেখে ভাবি সামন থেকে আমাকে দেখে বলল, কি মিয়া, বসতে কি লজ্জা পাচ্ছ? মনে হচ্ছে যেন তুমি নতুন জামাই। দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে, বসে পড়ো। কি আর করব, বিপদে পড়েছি যেহেতু বসতে তো হবেই। কোনো উপায় না পেয়ে আমি রিয়া ম্যাডামের পাশে গিয়ে বসলাম। উনি ওনার মতো ফোন নিয়ে বেজে আছেন। আমার ডান পাশে বসেছে আবির আর রাধিকা। রাধিকা জানালার পাশে চলে গেল, আবির এক পাশে, আমি আর এক পাশে। আমি চুপচাপ বসে আছি, কেন যেন আনিজি লাগছে আমার কাছে। তবে যতটা সম্ভব আমি ম্যাডামের থেকে দূরত্ব বজায় রেখেই বসেছি। ম্যাডামকে কিছুক্ষণ আগে যেগুলো বলছি না, আজকে থেকে 2-3 দিন হয়তো আমার সাথে উনি কথাই বলবেন না। কেউ কিছু বলছে না দেখে আমি বললাম, কি রে আবির, কিছু বল, এভাবে বসে থাকে কি ভালো লাগছে? তাই রে, তো বল তুই কেমন আছো? হালে এসব বলতে বলছি তোরে? দূর, তাহলে কি বলবো তো বল। না ভাই, তোর কিছু বলতে হবে না, এভাবে মরার মতোই বসে থাক। আচ্ছা লাদেন, তোরে ব্যক্তিগত একটা প্রশ্ন করি। আমার ব্যক্তিগত বলতে কিছুই নেই, তুই যা ইচ্ছা তাই বলতে পারিস, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোর কি গার্লফ্রেন্ড আছে? এই তো আবির জায়গা মতো প্রশ্ন করছে। আমি তো এটাই চেয়েছিলাম। মাহিকে দিলাম একটা মিসড কল। আসার সময় মাহির নম্বর নিয়ে এসছি। ওকে এটা বলে আসছি যে যখন আমি মিস কল দেব তখন মনে করবে আমি ম্যাডামের সাথে আছি। কষ্ট করে তুমি একটু কল দেবে, আর এই বাবু টাবু বলবে আর কিছু না। আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখছি। আবির আবার বলল, কি রে লাদেন, বল বল, তোর গার্লফ্রেন্ড আছে নাকি? নাকি এই কথা শুনে লজ্জায় ফেলি? আরে বেটা, লজ্জার কি আছে, এটা বলতে কি লজ্জা লাগবে? এর মাঝে মাহি কল দিল। আমি হাসি দিয়ে বললাম, দেখলি আবির, তুই বলতে না বলতে আমার গার্লফ্রেন্ড কল দিল। কি কস, তোর আবার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, কল লাউড স্পিকারে দে তো শুনি। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকার দিতেই ওপাশ থেকে মাহি বলল, আমার বাবুটা কেমন আছে? এই তো বাবু, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই। শুনলাম আজকাল নাকি কোনো মেয়ে তোমাকে অত্যাচার করে। ইস, ওকে যদি আমি হাতের কাছে পেতাম, ঠাস ঠাস করে গালে 2টা দিতাম। না বাবু, এমন করা লাগবে না। এই, তুমি এখন কোথাও যাচ্ছ মনে হচ্ছে, গাড়ির শব্দ কেন শোনা যাচ্ছে?
আসলে বেবি আমরা সুন্দরবন যাচ্ছি পিকনিকে, তোমাকে তো বলতেই ভুলে গেছি, সরি বেবি। হঠাৎ করে রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, সবাই মনোযোগ দিয়ে শোনেন। আমরা এখন এক জায়গায় যাচ্ছি, এখানে কোনো প্রেম টেম করার জায়গা না। চলাচলের সময় আমরা সবাই মজা করব, কিন্তু এখানে কেউ প্রেম করতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে আমার কথা? ম্যাডামের কথা শুনে আমি কল কেটে দিলাম। যাক, একটু হলেও তো শরীর জ্বালাতে পারছি। মাত্র তো শুরু ম্যাডাম, সামনে দেখেন আপনার কী অবস্থা করি। আমি কল কেটে দিতেই আবির বলল, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতি তাহলে তো মজা করতে পারতি। আবার ওকে মনে হয় তুই বলে আসিস নাই। আরে বলার সময় পাইনি তো, রাধিকা টেনে নিয়ে আসলো। থাক, বাদ দে, এই বিষয়ে কথা না বলেই ভালো মনে করি আমি। আমরা এখন আর কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। বসে থাকতে আর ভালো লাগছে না, এজন্য নিজের সিটে একটু দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ করে ড্রাইভার বাস জায়গায় ব্রেক করলো, যার কারণে আমি সরাসরি ম্যাডামের কোলের উপর গিয়ে পড়লাম। আর রিয়া ম্যাডামের কোলের উপর পড়তেই উনি আমাকে সরিয়ে আমার গালের মাঝে শরীরে যত শক্তি ছিল ওই শক্তি দিয়ে চর বসিয়ে দিল। লুচ্চামি করতে কি এখানে এলি? আর তোর তো স্বভাব চরিত্র অনেক ভালো, যে কখন কই সুযোগ পাস আর তার উপর ইচ্ছে করে পড়িস। তোরা যে কাজে কামে ছোট লোক তার প্রমাণ করলি। আর শরীর থেকে তো ঘামের গন্ধ আসছে, বসে থাকতেই পারছি না। বুঝছি না এইসব বিপদ যে কেন আসে। এই রাধিকা, তুমি এখানে এসে বসো তো। ওর মতো লুচ্চা ছেলের সাথে আমি বসতে চাই না। শুধু সুযোগ খোঁজে যে কখন কি করতে পারবে। এটা যদি বাস না হতো তাহলে তোরে আমি জন্মের শিক্ষা দিয়ে দিতাম। আর রাধিকা, ওকে একটা বডি স্প্রে কিনে দেই তো। ছোট লোক তো, এই জন্য টাকা নাই। এখন আমি কিছু বললাম না, সত্যি যে অপরাধ করে ফেলেছি আমি। ওনার উপর যদি আমি না পড়তাম তাহলে তিনি আমাকে এত কিছু বলতে পারতেন না। তবে এখন আর আমার মা বাবাকে নিয়ে কিছু বলেনি, জানে এখন যদি কিছু বলে তাহলে আমি কি করব। রাধিকা উঠেই ম্যাডামের পাশে বসলো, আর আমি আবিরের পাশে বসলাম। আবিরের পাশে বসতেই আবির বলল, মন খারাপ করিস না লাদেন। আর তুই ওনার উপর পড়তে গেলি কেন? জানিস না উনি কেমন মানুষ? আরে বেটা, আমি কি ইচ্ছে করে পড়ছি নাকি? কি কারণে যেন গাড়ি ব্রেক করেছে, তখন আমি উল্টা বাজি দিয়ে পড়ে গেলাম। আমি তো আর ইচ্ছে করে পড়িনি। আমরা দেখছি যে তুই ইচ্ছে করে পড়িস নাই, কিন্তু উনি তো মনে করেছে তুই ইচ্ছে করেই ওনার উপর পড়লি। ওই বলে না, কপালে যদি বিপদ লেখা থাকে তাহলে সেটা কোনো না কোনোভাবে আসবে। থাক, দোষ ছিল আমার, এই জন্য কিছু বলিনি। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, আর আমার সন্দেহ হয় যে। কি বল শুনি। আমার মনে হচ্ছে ম্যাডামের সাথে তোর পুরাতন কোনো শত্রুতা আছে, যার কারণে উনি তোর উপর প্রতিশোধ নিচ্ছে। অতীতের কোনো কথা কাউকে বলা যাবে না, থাক এগুলো বলে এখন আর কি হবে। আমি আবিরের কথা শুনে বললাম, না রে তেমন কিছু না। আর ওনাকে তো আমি প্রথমে অফিসে দেখছি, জানি না উনি কেন আমার সাথে এমন করেন। কিন্তু আমার তো মনে হচ্ছে। এখানে কোনো কিন্তু নেই, তুই বেটা তো সন্দেহ করিস কেন বলতো? আর তাছাড়া উনি আমাকে কোনো একটা কারণে আটকে রাখছে, তোরে পরে আমি বলবো না। তো তোরে আমি কি বলছিলাম, এখানে কিন্তু তো একটা আছে। আবির, তুই একটু বস, আমি ড্রাইভারের সাথে একটু কথা বলে আসি। ওখানে গিয়ে আবার কি করবি? দরকার আছে দেখেই তো যাব, তুই বস আমি আসছি। আবিরকে বসে আমি ড্রাইভারের কাছে চলে গেলাম। ড্রাইভারের পাশে বসে বললাম, মামা আমাকে একটু হেল্প করতে হবে। ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল, কিভাবে হেল্প করব বলেন শুনি। সামনে হাঁসের ঘরগুলো দেখতে পাচ্ছেন? ওখানে তো মনে হয় শুধু হাঁস আর হাঁস। দেখতে পারছি, আমাকে কি করতে হবে তাই বলেন। আমি ড্রাইভারের হাতে একটা 1000 টাকার নোট দিয়ে বললাম, আমার জন্য 2টা কাজ করতে হবে। একটা হলো সামনে হাঁসের একটা ঘর দেখা যাচ্ছে, ওর একটু পিছনে গাড়ি থামিয়ে বলবেন গাড়ির একটু সমস্যা হয়েছে, 8 ঘন্টার মতো লাগবে ঠিক করতে। আর বর্তমান এই একটাই কাজ করেন, পরেরটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে মামা, আপনি গিয়ে বসেন, আমি দেখছি, নাইলে ম্যাডাম আবার সন্দেহ করবে আমাকে। আচ্ছা বলে আমি আমার সিটে গিয়ে বসলাম। তখন ভাবি বলল, কি খবর লাদেন? ভাবি আপনি কিন্তু মানুষ ভালো না। ভাবছিলাম আপনার পাশে বসে যাব আর প্রেম করব, কিন্তু তা আর হলো না। ও সরি, আমার তো ভুল হয়ে গেছে, মনে ছিল না। ইস, কি ভুলটাই না করলাম। দূর ভাবি, আপনি আর কথাই বলবেন না। আমি আবিরের পাশে গিয়ে বসতেই ড্রাইভার বাস থামিয়ে বলল, ম্যাডাম গাড়িতে একটু সমস্যা হয়েছে, গাড়ি ব্রেক বেশি কাজ করছে না, এজন্য একটু ঠিক করে নেই, বেশি না, আধা ঘন্টার মতো লাগবে, সবাই একটু নেমে দাঁড়ান। আমি মুচকে হাসি দিয়ে বললাম, এই তো কাজ হয়েছে, এখন আমার খেলা সবাই দেখতে পারবে। আহ, কতটা যে ভালো লাগছে,
তা বলার বাইরে। আমি গাড়ি থেকে নামতে নামতে বললাম, আবি চল এখানে পিকনিক করে ফেলি, সুন্দরবন গিয়ে কি আর করবো। দূর, এত বড় একটা সুযোগ পেয়েছি, এখন এখানে পিকনিক করব? এসব কিসের গন্ধ আসছে নাকি? শালা নাম তুই, তোর এইসব খাওয়াবো। রিয়া ম্যাডাম গাড়ি থেকে নামতেই বলল, ইস কি গন্ধ, চারপাশে শুধু হাঁসের পটি। ওয়াক্ত, এখানে কি গাড়ি থামানোর দরকার ছিল? আর একটু দূরে গেলে কি এমন হতো? গন্ধে তো থাকাই যাচ্ছে না। এই ড্রাইভার তাড়াতাড়ি কর, নইলে এইসবের গন্ধে মারাই যাবো এখানে। পরে আর সুন্দরবন যাওয়া লাগবে না। কথা শুনে রাধিকা বলল, নেন ম্যাডাম টিস্যু, আপনার কিছু হলে পরে আমরা আর যেতে পারবো না। আগে আপনাকে সুস্থ রাখতে হবে আমাদের। কি দরদ ম্যাডামের জন্য। দাঁড়া, তোরে সহ ম্যাডামের 12টা বাজাবো আমি। 1000 টাকা কি হোদাই দিয়েছি আমি? আমার সাথে আগে কি করেছে আমার কি মনে নেই? এত তাড়াতাড়ি সব আমি ভুলে যাব? উচিত শিক্ষা দিব একদম। আর বিশেষ করে আমি তো গ্রামের পোলা, এসব গন্ধ আমার কাছে কিছুই না। গ্রামে কত হাঁসের খামার আছে, বিশেষ করে যারা গ্রামে থাকে তারা বলতে পারবে গ্রামে যে কত হাঁসের খামার আছে। সবার মুখে রুমাল দিয়ে ঢেকে রাখছে, কেউ আবার টিস্যু। শুধু আমি একা যে মুখে কিছু পর্যন্ত দেইনি। আবির আমাকে বলল, ভাই, তোর নাকি কি গন্ধ লাগে না? তুই আবার কিসের গন্ধ পেলি এখানে? শালা, আমাদের সাথে মজা করিস তুই? রাস্তা থেকে নিচে নামলেই হাঁসের কি জানি ম্যাডাম শুদ্ধ ভাষায় কি বলল? ও হ্যাঁ, মনে পড়েছে, হাঁসের পটি। হালার পুত, এগুলো হাঁসের পটি না, হাঁসের লেদা। তুই এত গ্রামের ভাষায় কথা বলিস কেন বলতো? নে টিস্যু নাকে দে। আমার দেওয়া লাগবে না, তোরা দে, আমি ঠিক আছি। তাহলে তো ভালোই। আমি এখানে যার জন্য বাস থামালাম সেই কাজ করি, কথা বলে সময় নষ্ট করা যাবে না। তারপর আমি এমন একটা কাজ করলাম যেটা দেখে সবাই অবাক হয়ে গেল। তো কী কাজ করেছি সেটা জানতে হলে এর পরের জন্য অপেক্ষা করতে হবে। তো কেমন হয়েছে গল্পটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।